ভোররাতে সায়ান অতসীকে ডেকে তুলেছে। এ বাড়িতে সবাই আজানের পরপর নামাজ পড়ে, যদিও অতসী নামাজ সচরাচর বাদ দেয় না। তবু আজানের সাথে সাথে পড়তে পারে না, কিন্তু এ বাড়িতে পড়তে হয়। সায়ান অতসী যাদের বাড়ি এসেছে, সে মূলত সায়ানের বাবার ফুপু, সায়ানের দাদার বড় বোন। ভদ্রমহিলার বয়স শতক পার করেছে, কিন্তু কমেনি চেহারার জৌলস। যথেষ্ট স্মার্ট মহিলা। বিষয় নামাজ রোজার হোক কিংবা বিজ্ঞান, এখনো খুব ভালোভাবে মেনে চলে। ভদ্রমহিলা ফ্রিজের কোনো জিনিস খান না, ফ্যানের বাতাস নেয় না। ওনার সব প্রাকৃতিক নির্বাচন, তাই হয়তো এখনো জীবিত আছেন এবং সুস্থ আছেন। নামাজ শেষে অতসী দাঁড়িয়ে দেখল সায়ান হাতে গ্রিন টি নিয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবীর সব থেকে অসহ্য বাজে খাবার হচ্ছে গ্রিন টি। নায়িকাদের জন্য ভালো হলেও অতসীর জন্য বেদনাদায়ক। ওসব মজা করে মুখ না ভেঙচিয়ে শুধু টিভিতেই খাওয়া যায়, বাস্তবে না। কিন্তু নাইনকুর করেও লাভ হয় না। শান প্রতিদিন জোর করে এসব খাওয়ায়। ইফাতের ভাষ্যমতে অতসী একদম পারফেক্ট, কিন্তু যে হারে ঘুমায়, যদি মুটিয়ে যায়। আল্লাহ, তুমি আবার উঠাইয়া নাও না কেন? অতসীর কথাটায় সায়ন কর্ণপাত করল। বলে মনে হলো বলে মনে হলো না। মুখের সামনে ধরে আছে অতসী চুপচাপ কয়েক সিপ নিয়ে বসে আছে। বাকিটা সায়ন ঢক ঢক করে খেয়ে নিল। তারপর অতসীর হাত ধরে বাহিরে উঠোন পেরিয়ে গ্রামের ফসলি জমির আইল ধরে এগিয়ে যাচ্ছিল। অতসী জিজ্ঞেস করল, মিস্টার মাহমুদ, কোথায় যাচ্ছি? তোমার স্বপ্ন পূরণ করতে। দিহানের কাপড় গোছাতে দিয়ে কাল রায়মা কিছু কাগজপত্র পেয়েছে। অতসীর ভিসা, পাসপোর্ট। দিহান সব বানিয়ে নিয়েছিল, হয়তো অতসীকে নিয়ে যাবে বলে। কিন্তু অদৃষ্টির বিচিত্র ইচ্ছা ছিল। রায়মাকে কিছু জিনিস প্রচণ্ড যন্ত্রণা দেয়। প্রতিদিন যখন দিহান নিয়ম করে অতসীর ছবির দিকে তাকিয়ে থাকে, অতসীর গলার চেইন দিহানের হাতে দেখে, কিংবা ওয়ালপেপার ওয়ালেটে অতসীর ছবি, হিংসে হয় না, কষ্ট হয় রায়মার। শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অতসী সব ছেড়েও সব কিছুর অধিকারী, কিন্তু আমি সামান্য একটু অধিকারের জন্য ক্লান্ত পরিশ্রান্ত নারী। তাই হয়তো ভোরের আলো, স্নিগ্ধ বাতাস, সব কিছু অসহ্য লাগে রায়মার। দম বন্ধ হয়ে আসছে। একটু মুক্তি চাই, একটু মুক্তি। সায়ান অতসী দাঁড়িয়েছে একটা বাড়ির সামনে। বাড়ি না, হ্যাঁ, এটা তো খামার। আশেপাশের ঘর থেকে পিচি পিচি গরুর বাচ্চা বেরিয়ে আসছে। গ্রাম বাংলায় বাছুর বলে ডাকে। অতসীর কাছাকাছি আসতেই অতসী এক লাফে সায়ানের পায়ের উপর পাড়া দিয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড রকম ভয় পায় গরু দেখে। সায়ান ভ্রুকুচকে অতসীর দিকে তাকিয়ে বলল, তুমি গরু ভয় পাও? হ্যাঁ, জানেন, এগুলো গুঁতো মারে। তাহলে দুধ দোয়াবে কিভাবে? মানে, তুমিই তো বলেছিলে চুনুমুনু করে গরুর দুধ বানাবো। কবে বলেছি? সব আপনার ষড়যন্ত্র। বাহ রে, এখন ভুলে গেলে? আচ্ছা চলো, ওদিকটাই চলো। ওদিকে অনেক গাভী রাখা। সায়ান অতসীকে নিয়ে যায়। একজন মহিলা এসে অতসীকে নিয়ে বসিয়ে দেয় দুধ বানাতে। অতসী তো ভয়ে শেষ। হাত বাড়িয়ে সায়ানের হাত ধরে, যেন সায়ানের হাতের দিকে বিশ্বস্ত হাত আর নেই। সায়ান হেসে অতসীর হাত ধরে বসে। কিন্তু দুধ দোয়াতে তো 2 হাত লাগে, আর যদি লাথি মারে? ঢোক গিলল অতসী, তবুও সাহস করে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সব স্বাভাবিক দেখে অতসী বেশ আনন্দের সাথে কাজটা করছিল। এক একটা গাভী প্রায় 7-8 কেজি দুধ দেয়। সায়ান এর মাঝে একটা কাজ করে বসলো। অতসীর হাত একটু বাঁকিয়ে কাঁচা দুধ খেয়ে নিল। এই অবস্থা থেকে অতসী প্রায় বমি করেই দিয়েছিল। সায়ানের টি শার্ট মুখে লেগে আছে গরুর কাঁচা দুধ। সায়ান উঠে ভদ্র ছেলের মতো অতসীর আঁচল দিয়ে মুখ মুছে নিল, যাতে এমন কিছুই হয়নি। অতসী ফেল ফেল চোখে তাকিয়ে রইল। ফিরে এসে সামনে পড়লো একটা পেয়ারা গাছ। অতসীর এই পেয়ারা অনেক পছন্দের। এতই পছন্দ, সে পেয়ারার কচি পাতা অবধি খেয়ে ফেলে। গাছটি একটু উঁচু, গাছে মাত্র 2টো ফল। সায়ান সহজেই উঠে গেছে। 2টো পেয়ারা হাতে নিয়ে চিন্তা করছে অতসীকে দেবে কি না। অবশ্যই দিবে, কিন্তু একটু বাজিয়ে। মিসেস মাহমুদ, তোমার কি চাই? অবশ্যই, প্লিজ দিন না। বাচ্চাদের এসব খেতে নেই। শাট আপ মিস্টার মাহমুদ, ফাজলামোর সীমা থাকে। আমি একটা কষ্ট করে পারলাম, তোমাকে এমনি এমনি দিব কেন? কি চাই? ছি, আপনি কি অশ্লীল।
নিজের বউকে এসে বললে অশ্লীল হলেও আপত্তি নেই, লাগবে না। অতসী রাগ করে চলে যাচ্ছিল। সায়ন দাঁড়াতে বলে অতসী তো অপেক্ষায় ছিল। আঁচল পেতে দেয়। সায়ন ঢিল দিয়ে পেয়ারা দুটো দেয়। তখন হঠাৎ একজন এসে বলে বড় মা ডাকছে। আসার পর তো ওনার সাথে দেখাই হয়নি। সায়ন অতসীকে একবার দেখে নিল। সব ঠিকঠাক। নাক ফুলটা একটু ঠিক করে দিয়ে হাত ধরে এগিয়ে যায় একটা ঘরের দিকে। মাটির ঘর, ঠান্ডা পরিবেশ, পুরো ঘরে আগরবাতির স্মেল। অতসী এই স্মেল ভয় পায়। এই স্মেল মৃত বাড়িতে পাওয়া যায় কি না। শক্ত করে সায়নের হাত ধরে আছে, অন্য হাতে আঁচলে রাখা দুটো পেয়ারা। ঘরে প্রবেশ করে দেখল সাদা পর্দা দিয়ে ভেতরে আড়াল হয়ে বসে কেউ তেলাওয়াত করছে। মিষ্টি সুর ভেসে আসছে। অতসীকে নিয়ে ভেতরে যায় সায়ান। ওদের দেখে তেলাওয়াত বন্ধ করে ইশারায় বসতে বলে। কুশলাদি বিনিময় করার পর সায়ান চুপচাপ তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ভদ্রমহিলা এক হাতে সায়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখের পানি স্পষ্ট। মিস্টার মাহমুদ কান্না করছে। আশ্চর্য, কেন? ভদ্রমহিলা চোখ তুলে তাকায়। শান্ত চাহনি, বয়স্কের ছাপ স্পষ্ট, কিন্তু নুরানি চেহারা। অন্য হাত দিয়ে অতসীর হাত ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সানুর পছন্দ আছে? সানু তো পুতুল নিয়ে এসেছে। অতসী মুচকি হেসে মাথা নিচু করে। অনেক কথা বলে এমন সময় সায়ানের কল আসাতে সায়ান বাহিরে চলে যায়। অতসী আরও কিছু সময় ছিল। একটু পর বেরিয়ে রুমে চলে এসে পেয়ারা দুটো রাখে। মাথা ঝিমঝিম করছে। কিছু সময় পর সায়ান এসে অতসীর কপাল নিজের কপালের সাথে ঠেকে চুপচাপ চোখ বন্ধ করে আছে। দুজনের শ্বাস প্রশ্বাসে একজনের মুখে এসে লাগছে। কিছুক্ষণ পর সায়ান বলল, জানো বড় মা কি বলেছে? ওহ, আমাদের সন্তান আসবে খুব দ্রুত, খুব দ্রুত। আমি বাবা হব। সায়ান মনে করেছিল অতসী চমকে যাবে, কিন্তু অতসী চমকায়নি, কারণ কিছুক্ষণ আগে তাকেও এই কথা বলেছে বড় মা। সায়ান বেরিয়ে যাওয়ার পর আঁচলে দুটো পেয়ারা দেখতে পায় বড় মা। জিজ্ঞেস করে, সানু পেরে দিয়েছে? হ্যাঁ, উঠোনের শুরুর দিকের গাছ থেকে। আঁচলে কি ওই দিয়েছে? হ্যাঁ। তুমি জানো ওই গাছে বছরে দুটো কি একটা ফল হয়। গাছের ফল যে বিবাহিত মেয়ের ঝুলিতে পড়ে সে পোয়াতি হয়। তোমার কোলজোরে আমার স্বামী মাইশা যেন ফিরে আসে। স্বামী মাইশা সায়ানের বাবা মার নাম। ছেলেটা সব হারিয়েছে। সন্তান তো বাবা মায়ের মতোই। দেখো, আমার স্বামী মাইশা ফিরে আসবে। কথাটা শুনে অতসী ফাঁকা ঢোক গিলল। মিস্টার মাহমুদের সাথে অমন কোনো সম্পর্ক নেই। অনামিকা সুস্থ হইলেই চলে যেতে হবে। কিন্তু এটা মিথ্যে নয়। অতসী ইদানিং এমন স্বপ্ন দেখে মিস্টার মাহমুদ শূন্য আঁচল ভরে দিয়ে ফল দিয়ে। তবে কি সত্যি? এই কথাটা শোনার পরে অতসী চুপচাপ হয়ে যায়। সায়ানের ডাকে হুঁশ ফিরে। অতসী, সত্যি আসবে তো? অবশ্যই। আপু সুস্থ হলে আপনাদের সন্তান আসবে। সায়ান অতসীর কথায় পাত্তা না দিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ তলপেটের দিকটায় শাড়ি সরিয়ে পর মুখ ডুবালো গভীরভাবে। কয়েক মুহূর্ত পর মুখ তুলে অতসীর দিকে তাকিয়ে বলল, ওহ, আমার সন্তান এখানে থাকবে? ঠিক এখানে। কিন্তু অতসীর চিরচাহনি বিছানার এক পাশে রাখা পেয়ারা দুটোর দিকে। কি এমন হবে একটু স্বার্থপর হলে? আচ্ছা, আমি যদি আপুর সুস্থতা কামনা না করি, তবে কি খুব খারাপ হয়ে যাব? এমন কি হতে পারে না আপু আর কখনো সুস্থ না হলো? এটা কি খুব অন্যায় চাওয়া? গ্রামের বিয়েগুলো শহরের মতো নয়। বিয়ে বাড়ি মানেই চারপাশের যত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে, সব মানুষ সবাই এসে আড্ডা, খাওয়া, হাতে হাতে কাজ। বিশেষত নানি দাদিরা হাসি তামাশায় মাতিয়ে রেখেছে। সায়ান অতসী গ্রামে এসেছে মূলত বিয়ে উপলক্ষে। অতসী নিজের ঘরে বসে বাহিরে তাকিয়ে দেখছিল সবাই কত আনন্দে আছে। আজকে মেয়েটার হলুদ, আবার বিয়েও। কিছুক্ষণ পর থেকে শুরু হবে অনুষ্ঠানগুলো। কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে, কিন্তু হলো না। কেউ একজন এসে জানিয়ে গেল বড়মা ডাকছে। ঘরের কাছে যেতেই নাকে এলো আতরের মিষ্টি গন্ধ। সালাম দিয়ে প্রবেশ করে অতসী, এসো। তুমি কি ক্লান্ত? বিরক্ত হলে? না, বিরক্ত হব কেন? কাল সকালে চলে যাবে,
তাই ভাবলাম এখন কথা বলবো তোমার সাথে। কিছুক্ষণ পর থেকে তো বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আচ্ছা, তোমার প্রিয় রং কি? কালো। প্রিয় কবি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। প্রিয় মানুষ যাকে তুমি অনুসরণ করো? সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নিজে হেরে কেন যাচ্ছ? অতসী কোনো উত্তর দিল না। হয়তো কথার মানে বুঝুনি? এসো, আমার চুলে তেল দিয়ে দাও। অতসী তেলের বাটি নিয়ে চুলে তেল দেওয়া শুরু করে। মহানবীর চলার পথে যে বৃদ্ধা কাঁটা দিয়ে রাখত, বিপদের সময় মহানবীর সেবা যত্নে সুস্থ হয়ে উঠেছিলেন। জানো? জানি। সর্বকালের সকল মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব কতটা সহ্য করেছেন আমরা সবাই জানি। আমরা মহানবীর উম্মত, আমরা কি হার মানতে পারি? অনেক সময় সহ্যের বাহিরে চলে যায়। তাহলে শোনো, একটা গল্প বলি। গল্প না, আমার স্বামীর কথা। আমি তখন সবেমাত্র 19 বছর বয়সী তরুণী। আমার স্বামী এলাকার জমিদার। চারদিকে বেশ নাম ডাক, সবাই এক নামে চিনে, কারণ সুনাম খুব অল্প দিনে ছড়িয়ে পড়েছিল। একদিন ফেরার সময় কোনো এক জেলের ক্ষতি হয়, কারণ উনি বহর নিয়ে চলত। নিরাপত্তার বিষয় ছিল না, তাই দোষ দোষ কার কী ছিল জানার প্রয়োজন বোধ করেনি। কিন্তু ক্ষতিগ্রস্ত আঘাতপ্রাপ্ত জেলেকে বাড়ি নিয়ে আসে, চিকিৎসার ব্যবস্থা করে। সুস্থ হলে আমার স্বামী জেলেকে বুকে জড়িয়ে মাপ চেয়েছিল। এই কথায় রটনা রটে গেল। আমার স্বামী নাকি জমিদার হওয়ার যোগ্যতা রাখে না, অত্যাচারী, অহংকারী, জাতপাত মানে না, আরও কত কিছু। একদল লোক, গুটি কয়েক মানুষ ওনার নামে বদনাম ছড়াচ্ছিল। তাদের সাথে যোগ দিয়েছিল এমন কিছু লোক যারা পাত বেড়ে আমার ঘরে ভাত খেয়ে যেত। আমার খাবার খেয়ে আমার স্বামীর নামে চলে আবার চারদিকে বদনাম ছড়াচ্ছিল। আমার তখন রক্ত গরম। সব দেখেও বেশ রেগে গেছিলাম, কিন্তু আমার স্বামী কোনো প্রতিক্রিয়াই নেই। মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। তখন রাগ আরও বেশি হচ্ছিল। একদিন রাগ দেখালাম, কিন্তু উনি বলল, ইরানি, ওরা চাইছে আমি ওদের মুখে লাগি, কিছু করি, কিন্তু এমন না। কহে যে বড় না, সহে যে বড়। শুধু শুধু তাদের কথা চিন্তা করে লাভ নেই। তাদের কাছে সময়ের মূল্য হয়তো নেই, তাই তারা আমাকে নিয়ে কথা ভাবছে। কিন্তু আমার তো সময় এত নেই গো। ওটুকু সময় যে আমি অন্য কাজে ব্যয় করে ভালো কিছু করতে পারবো। তুমিও কিছু মনে রেখো না। দেখো না, অন্যমনস্ক হয়ে আজ দুধের পেয়ালায় চিনির বদলে লবণ দিয়েছ। লজ্জা পেয়েছিলাম একটু পরের চিন্তা করে। আমার নিজের করা সেটাই ছিল প্রথম ভুল এবং শেষ। চুলে তেল দেওয়া শেষে অতসী বসে আছে। বড়মা চুল বেঁধে ইশারা করলো অতসীকে কোলে মাথা রাখতে। অতসী চুপচাপ তাই করলো। অতসীর চুলে বিলি কাটতে কাটতে বড়মা আবার বলা শুরু করলো, আমি তোমার সম্পর্কে সব খোঁজ নিয়েছি। এতটা প্রতিবাদী, অথচ নিজের বাবাকে কোনোদিন কিছু বলো না কেন? বাবাকে কিছু বলা যায় বুঝি? বাবা তো বাবাই। সন্তানকে বাবা যদি মারে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু এর মানে তো এই না যে বাবাকে আঘাত করবে। এটা শিক্ষা যা তুমি তোমার মায়ের থেকে পেয়েছো। জানো তো, হিন্দু ধর্মের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধ। শকুনি মামার চক্রান্তে যখন ভাইদের মধ্যে যুদ্ধ হয়েছিল, পুরো বংশ নিঃশেষ হয়ে যায়। শুধু পাণ্ডবরা 5 ভাই বেঁচে ছিল। শকুনি মামা, যার কথা সবসময় দুর্যোধন এবং তার 99 জন ভাই মানত, সেই মামা কিন্তু তাদের মৃত্যুর কারণ হয়েছিল। তুমি সাহসী মেয়ে, এসব ঠুনকো বিষয়ে নিজেকে ছোট মনে করবে না। নিজের দায়িত্ব সবসময় পালন করবে। গুটি কয়েক মানুষের কথায় কান দিলে, নিজেকে আবদ্ধ করে রাখলে হয়তো আজকে দেশ স্বাধীন হতো না। কারণ শেখ মুজিবুর রহমানকে কতটা হেনস্থা করেছিলেন আমরা স্বাধীনতার ইতিহাসে সবাই জানি। তবুও তিনি দেশের মানুষের কথা ভেবে এগিয়ে এসেছিলেন বলেই কিন্তু আজ আমরা স্বাধীনতা পেয়েছি। কথা শেষ করার আগে সায়ন প্রবেশ করে। গা দুলিয়ে হেসে কোমরে হাত দিয়ে বলে, বড়মা, কি বলছো? যাকে বলছো সে কি জেগে আছে? ঘুমিয়ে গেছে? দেখো, মেয়েটা এত ঘুমায়, তাতে কি হয়েছে? হয়তো ক্লান্ত। ও ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে।
উচ্চ স্বরে হেসে উঠল সায়ান। অতসী যখন ঘুম ভাঙল, সায়ানকে দেখল বড় মা খাইয়ে দিচ্ছে। আপন বলতে এই বড় মাই শুধু আছে। অতসীর বেশ ভালো লাগলো। বড় মা হাত দিয়ে ইশারা করলে পাশে গিয়ে বসল। বড় মা ভাতের লোকমা তুলে ধরল। অতসী বিনা বাক্যে মুখে তুলে নিলেই সায়ান বলল, এই ছি, ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে কেউ খাবার খায়? তুমি কি অপরিষ্কার অতসী? ইয়াক। অতসীর আগে কটমট করে তাকালো সায়ানের দিকে। সায়ান বড় মার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বড় মা, আগে তো শুনেছিলাম এ বাড়িতে জিন আছে, এখনো কি আছে? কিছু জিনিস তো বাবা থাকেই, এরা বান্দা পড়ে যায়, বাড়ি ছেড়ে চাইলেও যায় না। অতসী ঢোক গেলে সায়ানের দিকে ফেলিয়ে তাকিয়ে রইল। খাওয়া শেষে সায়ান অতসীকে জোর করে নদীর পাড়ে নিয়ে যায়। আমি সাঁতার জানি না মিস্টার মাহমুদ, প্লিজ, ভয় লাগে। আমি তো আছি, পানির স্রোত দেখুন, ভেসে যাব তো। চুপ চুপ, একদম চুপ। না প্লিজ, এসো, না হলে রাতে জিন আসলে আমাকে ডাকতে পারবে না। এবার অতসী চুপচাপ পানিতে নামে। সায়ানের দু হাত অতসীকে ঝাপটে ধরে আছে। অতসী এখনো চোখ বন্ধ, মনে হচ্ছে পায়ে এই বুঝি সাপে পেঁচিয়ে ধরবে। সায়ান ধীরে ধীরে আর একটু গভীর পানিতে যাচ্ছিল। হঠাৎ অতসী সায়ানকে বলল, মিস্টার মাহমুদ, আমাকে একটু উঁচু করবেন? সায়ান কোমর ধরে উঁচু করায়। অতসী দু হাত রাখে সায়ানের কাঁধে। সায়ান অতসীর কি হলো সে নিজেও জানে না, কিন্তু এক শব্দ ইচ্ছে যেন পূর্ণতা পেতে চলেছে। ভর সামলে হঠাৎ নামায় এক সাপ পশলা বৃষ্টির মতো অবাধ জমে ভরিয়ে দেয় সায়ানের গা, কপাল এবং দু চোখের পত্রপল্লব। মিসেস মাহমুদ, তুমি কি ডুব দিবে? চোখ খুলে তাকাও না। এত কিসের লজ্জা? আমিই তো। অতসী চুপচাপ দুই চোখ বন্ধ করে আছে। মনে হচ্ছে শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে দিয়েছে। সায়ান তো মুচকি মুচকি হেসেই চলেছে। বেশ লাগছে অতসীর এমন ব্যবহারে। আচ্ছা, চোখ খুলতে হবে না, বি প্রিপেয়ার্ড, আমি তোমাকে নিয়ে ডুব দিচ্ছি। সায়ান একটু গভীর পানিতে যেতেই অতসী নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। আর যাই হোক, নদীর পানিতে সে ডুব দিবে না, বিশেষ করে এই পানির মৌসুমে। ছোটবেলায় নানুর থেকে শুনেছে, নদীতে যখন নতুন পানি আসে, পানির সাথে বিভিন্ন জীব জোনার আসে, চুল পেঁচানি আসে, চুল দিয়ে পেঁচানো, তারপর গভীর পানিতে নিয়ে ওপর করে মেরে ফেলে। হয় তাই তো একা একা কোনোদিন পানিতে নামতে নেই। কিন্তু অতসীর এসব ভাবনার মাঝে সায়ান এক ডুব দিয়েছে অতসীকে নিয়ে। ওঠার পর অতসী নিজেকে জোর করে ছাড়িয়ে পাড়ে উঠে আসে। মিসেস মাহমুদ, এক লাস্ট 3টে ডুব তো দিবে? দিলে কি হবে? গা ভর্তি গহনা আসবে না? আমি রূপবতী হব? তুমি কি ভয় পেয়েছ? কাঁপছো কেন? অতসী উত্তর দেয় না, বিড়বিড়িয়ে বলতে থাকে, যে বাড়িতে তেনারা বাস করে সে বাড়িতে পানিতে যখন তখন নামতে নেই। তেনারা নানা রূপ ধরে, তেনাদের সাথে মশকরা করা মোটেও উচিত নয়। এটা আপনারা কি বুঝেন? যেদিন একটা ছ্যাঁচা খাবে সেদিন বুঝবে। বাড়ি ফিরে অতসী হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। সায়ান তখনও ফেরেনি। অতসী চাইছে সায়ান আসার আগেই দ্রুত বড় আমার ঘরের দিকে চলে যেতে। আজ কি কাণ্ডটাই না বাঁধিয়েছে। নাও এটা পরো, এটাতে বেশি ভালো লাগবে। আচমকা সায়ানের কথায় বেশ ঘাবড়ে গিয়েছে অতসী। অতসী চিন্তায় পড়ে গিয়েছে, এটা কি মিস্টার মাহমুদ নাকি? ফাঁকা ঢোক গিলল অতসী। টুপ করে চিমটি বসিয়ে দিল সায়ানের হাতে। কি করছো? না শিওর হচ্ছিলাম। কি? কিছু না। অতসী কেন চিমটি কেটেছে বিষয়টা বুঝতে সায়ানের কয়েক সেকেন্ড লাগে না। বেশ শব্দ করে হেসে উঠল। হাসি থামিয়ে হাতে রাখা অফ হোয়াইট কালারের কাতান শাড়ি এগিয়ে দিয়ে বলল, এটা পরো, তোমাকে মানাবে। অতসী সায়ানের দিকে তাকিয়ে বেখেয়ালিভাবে বলল, যদি কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছেটোতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এ তো যে
এত যে পুরুষ দেখি চারিদিকে, কই প্রেমিক তো দেখি না। আজ এত রোমান্টিক রোমান্টিক আবহাওয়া, কি ব্যাপার মিসেস মাহমুদ? মানে প্রেমিক, প্রেম, কবিতা, তারপর নদীর পাড়ের। সায়ানের কথা শেষ করার পূর্বেই অতসী শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজাসুজি বড়মার ঘরের দিকে যাচ্ছিল, ঠিক তখন কারো সাথে ধাক্কা লাগে। দুজনে পড়ে গিয়েছে, বেশ লেগেছে হাতে। অতসী উঠে পড়ে যাওয়া ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিল। একটা মেয়ে, পরনে জিন্স, লেডিস টি শার্ট, বেশ ফিটিং কাপড় পরেছে, পায়ে হিল জুতো। অতসী হাত বাড়িয়ে মেয়েটিকে উঠিয়ে বলল, আমি দুঃখিত আপু, আপনার জন্য। ইটস ওকে লেডি, দোষ দুজনের ছিল। বাই দ্য ওয়ে, আমি সাহারা, তুমি? মিসেস অতসী মাহমুদ, ওয়াইফ অফ শায়ান মাহমুদ। পেছন থেকে উত্তর দেয় শায়ান। এগিয়ে এসে অতসীর ডান হাত ধরে। ও, কংগ্রাচুলেশনস, বিয়ে করেছো তাহলে? হ্যাঁ, কেমন আছো সায়রা বানু? এই তোমারে না বলেছি আমাকে এই নামে ডাকবে না। কত সুন্দর নাম, কেন কেন যে পছন্দ করো না? আচ্ছা থাকো, পরে কথা হচ্ছে। বড় মা ডাকছে অতসীকে। অতসীকে নিয়ে সায়ান দ্রুত চলে আসে, কিন্তু অতসীর মনে হচ্ছিল একজোড়া চোখ তাকিয়ে আছে এদিকেই। বিয়ের কনেকে সাজানোর দায়িত্ব অতসীর উপরে এসে পড়েছে। সবার ধারণা অতসী খুব সুন্দর সাজাতে পারে, কিন্তু এটা ভুল। সে নিজেই তো ভালোভাবে কাজল দিতে পারে না। মেকআপের সাথে সম্পর্ক দূর দূরান্তের। অতসী বিয়ের কনের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। হঠাৎ সেখানে সাহারা এসে উপস্থিত। মেয়েটার ব্যবহার অতসীর কাছে ভালোই লেগেছে। ড্রেস সেন্স হয়তো ওয়েস্টার্ন বা হতেও পারে, দেশের বাহিরে থাকে। কথায় কথায় জানতে পারলো বড়মার নাতনি হয়। হ্যাঁ, দেশের বাহিরে ছিল। তোমার নাম কি যেন? অতসী, রাইট? তোমাকে না শাড়িতে আন্টি আন্টি লাগে। উত্তরটা বিয়ের কোণে দিল। শাড়ি পরলে সবাইকেই বড় বড় লাগে, এটা জানো না? ওহ, এমন জিনিস পরার কি দরকার যা পরলে বড় বড় লাগবে? অতসী কিছুই বলে না, চুপচাপ কাজে মন দিচ্ছিল। কিন্তু সাহারার কথাই পারল না। আমি বুঝলাম না, সায়নের টেস্ট এতটা বাজে হলো কবে থেকে? তোমাকে পছন্দ করলো কোন হিসেবে? তোমার তো কোনো ক্লাস নেই, না আছে অন্য কিছু। কিভাবে এসব পড়ো? মনে হয় গরুকে ঘাস পাতা খেতে দিয়েছে। ঘাস পাতা সহ গরু বসে বসে খাচ্ছে। নো ম্যানার্স, নো ড্রেসিং সেন্স, নাথিং, ব্লাডি থার্ড ক্লাস পিপলস। অতসী খুব শান্ত গলায় উত্তর দিল, জি আপু, আমার কোনো ক্লাস নেই, তবে আমার এতটুকু বুদ্ধি আছে কোথায় কি পড়ে যেতে হয় অথবা কি বলতে হয়। শালীনতা বজায় রেখে সম্মান দিয়ে কথা বললে যদি থার্ড ক্লাস হতে হয়, তবে আমার কোনো আপত্তি নেই। অতসী আর কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে আসে। এদিকে সায়ান অতসীকে খুঁজতে গিয়ে সবটা বিয়ের কোণের থেকে শোনে। এটা বুঝতে বাকি নেই, সাহারা সায়ানকে পছন্দ করে, অতসীকে মেনে নিতে পারছে না। তাই তো কিভাবে অতসীকে অপদস্থ করা যায় সে উপায় খুঁজতে ব্যস্ত। কয়েকজন মেয়ের সাথে বসেছিল সাহারা। প্ল্যান সিম্পল, অতসীকে অপমান করা। সায়ান ওদের দিকে এগিয়ে যাওয়ায় সময় এটুকু শুনতে পায়, বারবার খুগু তুমি খেয়ে যাও ধান, এবার খুগু তোমার বাঁধিব পরাণ। কাছে গিয়ে সায়ান বেশ চিৎকার করেই বলতে শুরু করে, হ্যালো মিস অ্যাটেনশন শিকার, তুমি অতসীকে কি বলেছ? ঘাস পাতা খাওয়া গরু? যদি তাও হয় তাহলে ও দেশি গরু, তোমার মতো অস্ট্রেলিয়ান গাই না, যার আছে গুণ, যার না আছে গুণ, না আছে অন্য কিছু। জানো এ দেশে অস্ট্রেলিয়ান গরুর কদর নেই। শাইন কি বলছো এসব? আর ইউ ড্রাঙ্ক? নেশা করেছো নাকি? নেশা কি আমি করব কেন? নেশা করা তো তোমার কাজ। তুমি মনে হয় প্রতিদিন নেশা করো, তাই তো তোমার মুখে এই সব সময় উইড, ড্রিঙ্কস এসব শোনা যায়। ইউ, তুমি কি আমাকে অপমান করছো? আমি কেন নেশা করব? যে ব্যক্তি যেমন অন্যকে তেমন ভাবে। তুমি নেশা সম্পর্কে জানো বলেই, নেশা করো বলেই অন্যকে সব সময় বলো। তোমার বউকে আমি কি বলেছি না জেনেই তুমি আমাকে এভাবে বলতে পারো না। ওই মেয়েটা আমাকে যে বলেছে আমার শালীনতা নেই, সে বেলায় কান্না করতে করতে কথাগুলো বলল। ভুল কি বলেছে? এটা গ্রাম, এখানে এভাবে কেউ চলে না। সামান্য পয়েন্ট বুঝো না? এবার কিন্তু তুমিও আমাকে ইনসাল্ট করছো। ও রিয়েলি? নিজেকে আর কীভাবে ভিকটিম প্রমাণ করবে? একদিকে না হয় একদিকে নিজেকে আমি ভিকটিম প্রমাণ করেই ছাড়ব, এই মনোভাব চলে
এই মনোভাবে চলো, তাই না? মানুষ সমাজে বাস করি আমরা। কিছু মানুষ তোমাকে খোশামত করলেও সত্যটা অনেকেই জানে, কিন্তু কেউ না বলে। কারণ জানো কি, সবাই তোমার মতো অ্যাটেনশন শিকার না। তাই তোমার চলচালন বা পোশাক পোশাক নিয়ে কিছু বলে না। বললে তুমি তাদের অপমান করো, কিন্তু বাস্তবতা, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? তুমি আমার বান্ধবীদেরকে জিজ্ঞেস করো, ওরা বলবে তোমার বউ কেমন মেয়ে, কুকুরের কাছ দল বেঁধে চলা, কিন্তু সিংহ একাই চলে, এটা মনে রাখবে। তোমার কুকুরের পাল তোমার মতোই খেয়েও খেয়ে করবে, আমি জানি। আর কি বলেছিলে? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। বাহ, আমার প্রাণ বাঁধিবে, এতই সহজ। আমি কি করতে পারি আশা রাখছি, উত্তর পেয়ে গেছো। আমার সাথে লাগতে এসো না। খুব শান্ত স্বভাবের মানুষ রেগে গেলে কি কি করতে করতে পারে এ ধারণা তোমার নেই। নেক্সট টাইম অতসীর থেকে দূরে থাকবে। 10 ঘর পরে কোনো কাহিনী হলো, সেই কাহিনী নিজের মধ্যে টেনে নিজেকে এভাবে অ্যাটেনশন দিতে যেও না। তোমাকে আমার আগে থেকে ভালো লাগে না। আমি এতটা বোকা না যে আজকে তোমার কোনো প্ল্যানে আমি ফেঁসে যাব। ছোট বয়সে যখন তোমার চক্রান্ত থেকে বেঁচেছিলাম। এটাই আবার কি? নারীর বড় সম্পদ নারীর সম্মান। এভাবে ঠুনকো করে দিও না, যাতে কেউ সম্মান না করে। ভালো থেকো। সায়ান অপেক্ষা করে না। এই মেয়েকে হাড়ে হাড়ে চিনে সায়ান। তখন সায়ানের বয়স 18 বয়স, আর সাহারা 14 কি 15। সায়ানকে সায়ানকে সাহারা নিজের মনের কথা জানায়, কিন্তু সায়ান না করে দেয়। একদিন রাতে সায়ান ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে ওর বিছানায় অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছে সাহারা। সেরাতে বুদ্ধি করে মায়ের ঘরে চলে যায় সায়ান। তাই সফল হতে পারেনি সাহারা। এ বাড়িতেই ঘটিয়েছিল এই জঘন্য কাজ সাহারা। রুম এসে ধপ করে অতসীর পাশে শুয়ে পড়ল সায়ান। রাগে গা জ্বলে যাচ্ছে, কিন্তু অতসী সেদিকে খেয়াল নেই। দৃষ্টি বাহিরে। উঠে টেবিলের উপর থেকে পেয়ারা দুটো এনে অতসীর দিকে তাক বাড়িয়ে দিয়ে বলল, মিসেস মাহমুদ, পেয়ারা খেলে কেউ প্রেগনেন্ট হয়ে যায় না, তুমি খেতে পারো, এত চিন্তার কিছুই হয়নি। অতসী উঠে বসে পেয়ারা হাতে নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, অনামিকা আপু সুস্থ হয়ে গেলেও কি আপনি আমাকে এভাবে কেয়ার করবেন, নাকি চলে যেতে বলবেন? এমন প্রশ্নে সায়ন কিছু মুহূর্ত নীরব দৃষ্টিতে তাকিয়েছিল অতসীর দিকে। মুচকি হেসে অতসীর পাশে বসে দুহাতের মধ্যে আবদ্ধ করে নেয় অতসীর বাম হাত। জিজ্ঞেস করে, আজকে হঠাৎ এমন প্রশ্ন? সাহারাকে বলা প্রতিটি কথা আমি শুনেছি। আপনি নিজেই যেখানে আমাকে সম্মান করেন না, সেখানে অন্যকে কি বলল, এ নিয়ে অবশ্যই আপনার চিন্তার বিষয় হওয়ার কথা না। মানে, আপনি তো আমাকে আপুর জন্য বিয়ে করেছেন, তার দেখাশোনা করার জন্য। মনে পড়ে, আপুর পাশে ঘুমিয়েছিলাম বলে আপনি আমাকে কত কথা শুনিয়েছিলেন। হ্যাঁ, সব মনে আছে। আপনি তো আব্বুকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তবে এখন একসাথে কি দুজন মানুষকে ভালোবাসা যায়? অনামিকার প্রতি আমার ফিলিংস কখনো ভালোবাসা ছিল না, আমি জানি না। তবে এটা সত্য, আমি তোমাকে ভালোবাসি, শুরু থেকে ভালোবাসি। মানে, কিছু না। আচ্ছা, তুমিও তো দিহানকে ভালোবাসতে, ইচ্ছে করে না ওর কাছে চলে যেতে? দিহানের ভালোবাসার থেকেও আমি রাইমাকে বেশি ভালোবাসি। আমার প্রতি তোমার অনেক রাগ, তাই না? রাগ, হিংসে, জেদ মানুষকে পশু বানিয়ে দেয়। আমি মানুষ, এসব আমার না থাকাটা শ্রেয়। সায়ান বুঝতে পারে অতসী তাকে উদ্দেশ্য করেই এসব বলল, কারণ সায়ানের ব্যবহারে সত্যি পশুর থেকে জঘন্য ছিল। হয়তো তোমার আমার অতীত এজন্য দায়ী। আপনার এমন কোনো অতীতই নেই মিস্টার মাহমুদ, যে অতীতের জন্য আপনি এভাবে আমার থেকে সব কেড়ে নিয়েছেন। সব ক্ষতিপূরণ কি আমার ভালোবাসা দিয়ে পূর্ণ হবে না? ভালোবাসা, সে তো আমার একার ভাগ নয়। আপু সুস্থ হলে আমায় চলে যেতে হবে। কে বলেছে? এটাই বাস্তব। কথা দিচ্ছি, সব সময় তোমার বিপদের ঢাল হয়ে দাঁড়াবো। আর আপু মেনে নিবে আমায়? হয়তো, হয়তো না। তবুও আমি তোমাকে ছাড়তে পারবো না। অনামিকা যদি ডিভোর্স চায়, আমি দিয়ে দেব। কেননা শুধুমাত্র আমাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়েছিল। মোট কথা, কাবিন হলেও বিয়ে বাতিল করা যায়। বোন হয়ে বোনের সংসার ভাঙবো? স্বামী সংসার দিয়ে দিবে। আমার কিছু দিতে হবে না। সময় হলে আপনারা কেড়েই নেবেন। কথা শেষে অতসী জানালার পাশে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর বরযাত্রী আসবে। শেষ অবধি নিচ্ছে সবাই। চারদিকে
মরিচবাতির আলোর ঝলকানি। মেয়েটা হাজারো স্বপ্ন গায়ে হলুদের গন্ধ নিয়ে অপেক্ষা করছে। অতসী স্বপ্ন দেখত একদিন দিহান এভাবে এসে নিয়ে যাবে, কিন্তু যেদিন দিহানের জীবনে রাইমা চলে এসেছে সেদিন থেকে দিহানকে মনে করতে চায় না। অনেকদিন মনে হলেও পড়ে না। হয়তো মিস্টার মাহমুদ ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে মন মস্তিষ্কে। একটা মানুষ সবসময় তোমার আশেপাশে থাকলে মানুষটার প্রতি তোমার আবেগ, অনুভূতি, মায়া জন্মাবে। এটা হিউম্যান সাইকোলজি। তাই বলে কায়া দেখলে মায়া বাড়ে। সারাদিন বাহিরে কাটিয়ে সবেমাত্র দিহান বাসায় ফিরেছে। বিছানায় গা এলিয়ে দিতেই রাইমা চিৎকার করে উঠল, এসব কি? চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? ঘামে ভেজে শরীর নিয়ে পায়ে জুতো পরে কেউ বিছানায় ঘুমায়? আমি ঘুমাই, তোমার সমস্যা? হ্যাঁ, কারণ পরিষ্কার তো আমাকে করতে হয় না। তো করো না। মেয়ে মেয়েট কি ঘুম পাড়াতে রেখেছি? প্যান্ট প্যান্ট বাদ দিয়ে উঠুন, ফ্রেশ হয়ে আসুন, তোয়ালে পরে বের হবেন না। দিহান এই পর্যায়ে উঠে বসে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করল, মানে? আপনি তোয়ালে পরে বের হবেন না তাই বলেছি। কেন? কন্ট্রোল হয় না বুঝি? হ্যাঁ তাই। এখন জলদি জানতো। দিহান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো রাইমা হালকা জলপাই রঙের শাড়ি পরেছে, চুলগুলো ছাড়া, হালকা সাজগোজ। দিহানকে দেখে দিহানের দিকে পাঞ্জাবি বাড়িয়ে দিল রাইমা। কোথাও যাচ্ছ তুমি? আমি না, আমরা। নিন পরে নিন। কোথায় যাব? বেড়াতে। আমার মোটেও অ্যালার্জি নেই ড্রাইভ করার মতো। এনার্জি নেই ড্রাইভ করার মতো। আপনি কি রিক্সা চালাও? আপনি কেন চালাবেন? আমি রিক্সায় উঠি না। কেমন খোলামেলা মনে হয়, ঠাস করে পড়ে যাব। গেলে যাবেন, আর আমি আছি তো। এই যে শাড়ির আঁচল, বেঁধে রাখবো আপনাকে, পড়তে দেব না। রাইমার কথায় না পেরে ধ্যান বেরিয়ে আসে। আজ পুরো শহর ঘুরবে রিকশায়। মুক্ত বাতাসে কিছুক্ষণ বিচরণ করলে ক্ষতি কি? পরের শেখানো বলি, বেশ তো বলেছ। কেমন আছে তোমার বান্ধবী? দিহানের এমন প্রশ্নে হয়তো রাইমার চমকানো উচিত ছিল, তবে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, ভালো। ওর তো ফোন নেই, যোগাযোগ হলো কিভাবে? আপনার বন্ধুর নাম্বার দিয়ে। কেমন আছে আমার লেডি? সায়নকে এখনো মারে? খুব নির্লিপ্ত ভাষায় জিজ্ঞেস করলো দিহান। ভালো আছে, না এখন স্বাভাবিক সব? কিছু বলেছে অনামিকা? সুস্থ হলে কি করবে? একবার ভেবে দেখেছে? কেন পড়ে আছে? আর যাই করুক, আপনার কাছে ফিরবে না। হয়তো গলায় কলসি বেঁধে নদীতে লাফ দিবে, তবুও ফিরবে না। কারণ আমার সংসার সে নষ্ট করবে না। আমি আপনার লেডির জায়গা নয়, আপনার জীবনে রাইমার জায়গা চেয়েছি। একটু সাহায্য করুন, কারণ আমার হাসি কান্নার মাঝেও আপনার লেডি নিজের অনুভূতি খুঁজে বেড়ায়। আমাকে কিছু সময় দাও, আমি প্রতিজ্ঞাবদ্ধ। অবশ্যই তোমাকে অধিকার দেব, কিন্তু প্লিজ, আশা করি বুঝবে। রাইমা কথা না বাড়িয়ে নিচ থেকে দিহানের হাত খুব শক্ত করে ধরে কাঁধে মাথা এলিয়ে দিল। হোক না দেরি, তবুও মানুষটাকে ছাড়া যে এখন চলছে না। অধিকার মাঝে মধ্যে আদায় করে নিতে হয়। কে আগে এগিয়ে আসবে এই ভেবে কুয়াশার আড়ালের সূর্যকে তো প্রত্যাখ্যান করা যায় না। বিয়েবাড়ির সব কাজ শেষে সবেমাত্র অতসী বিছানায় গায়ে এলিয়েছে। সায়ন ব্যস্ত অতসীর হাত নিয়ে আঁকিবুকি করতে। আচ্ছা, মেয়েদের হাতে তো নরম হয় কেন? মমতাময়ীর হাত। কে বলেছে মমতাময়ীর হাত? এগুলো রাক্ষসীর হাত, এত বড় বড় নখ। মনে মনে কথাগুলো বলেই মুচকি হাসল সায়ান। ইতিমধ্যে অতসী তখন গভীর ঘুমে। বেড সুইচ টিপে লাইট অফ করে দিল সায়ান। তেনাদের ভয়ে তো অতসী আগে থেকেই কাছাকাছি। খুব দ্রুত ঘুমের সাগরে ডুব দিল সায়ান। রাত তখন শেষ। বারবার কল আসছে সায়ানের ফোনে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে ইফাত কল দিয়েছে। ইফু বল, তুই কি এখন আসতে পারবি? কেন? অনামিকার অবস্থা ভালো না, রেসপন্স খুব কম। মনে হচ্ছে অ্যাটাক হয়েছে। আমি ওকে হসপিটালাইজড করছি। যে কোনো সময় কিছু হতে পারে। পারলে জলদি আয়। আকাশে মেঘ জমতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। সায়ানের বুকে চুপটি মেরে ঘুমিয়ে আছে অতসী। কিন্তু সায়ান তখনও ইফাতের সাথে কথা বলতে ব্যস্ত। এত রাতে অতসীকে নিয়ে ফিরে যাওয়া মোটেও সম্ভব নয়। তাছাড়া এলাকায় পানি দিন দিন বাড়ছে। যেতে হলে নদীর ধারে রাস্তা দিয়ে যেতে হবে। আল্লাহ না করুক যদি কিছু হয়।
সায়ান একা থাকলে হয়তো বেরিয়ে যেত, কিন্তু অতসীর জন্য মোটেও রিস্ক নিতে যাচ্ছে না। এদিকে অনামিকার জন্য খারাপ লাগছে। মেয়েটা খুব ছোট বয়সে সব হারিয়েছে, কিন্তু অনামিকা অতসী দুজনের কথা একত্রে মনে হলে এত একটা ধোঁয়াশার সৃষ্টি করে। দুটো মেয়েকে খুব কাছ থেকে দেখেছে, কিন্তু অনামিকার বর্ণনার অতসীকে আজ অব্দি সায়ন খুঁজে পায়নি। সবেমাত্র চোখ লেগেছিল সায়ানের। ৭-৫ ভেবে পুরো রাত ঘুমাতে পারেনি। নিজেকে বড্ড স্বার্থপর মনে হচ্ছে। এক জঘন্য খেলায় মেতে উঠেছিল। অতসীর প্রতি রাগ, জেদ, অনামিকাকে বিয়ে, অ্যাক্সিডেন্টের পুরো বিষয়ে অতসীর দোষ ধরা, দিহানের থেকে অতসীকে আলাদা, তারপর অতসীকে বিয়ে, সবটা জঘন্য খেলা ছিল। কিন্তু এর মধ্যে একটা সত্যি ছিল। সত্যিটা হলো অতসীকে সায়ান ভালোবাসে। যতটা ভালোবাসা যায় তার থেকে বেশি ভালোবাসে। অতসীর হাত সায়ানের বুক থেকে সরাতেই সায়ান খুব শক্ত করে ধরে ফেলল। অতসী চোখ খুলে তাকিয়ে সায়ানকে এক পলক তাকালো। সায়ান কিছু না বলে খুব গভীরভাবে অতসীর কপালে চুমু দিল। দু হাতে শক্ত করে জড়িয়ে রেখেছে। এই বুঝি হারিয়ে যাচ্ছে। অতসী নিজেকে ছাড়িয়ে ওঠে, ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। সায়ান আজকে কোনো ফাজলামো করছে না। এটা অতসীর জন্য চিন্তার বিষয়। কারণ একজন মানুষ যখন অনবরত কাউকে জ্বালাতন করে, আবার হুট করে জ্বালাতন বন্ধ করে দেয়, ঠিক তখন তুমি মানুষটার জ্বালানো প্রচণ্ড রকমভাবে অনুভব করবে। কেন চুপচাপ হয়ে আছে, কারণ জানতে চাইবে, কিন্তু পারবে না। অস্বস্তিতে পার হবে সময়। ঠিক এমন হচ্ছে অতসীর। খুব দ্রুত সায়ান অতসীকে তৈরি হতে বলে বেরিয়ে যায়। ফিরে আসার সময় বড় মা অতসীর হাতে একজোড়া বালা পরিয়ে দিয়ে বলেন, এটা আমার ছিল। এর বয়স ২০০ বছরের বেশি হবে। আমিও উপহার পেয়েছিলাম। সাথে সাথে একটি কথা, সম্পর্কে মান অভিমান স্বাভাবিক। যদি কখনো খুব অভিমান হয়, তখন কিছুটা দূরে সরে গিয়ে নিজেকে সময় দিও, সম্পর্ককে সময় দিও, কিন্তু কখনো ছেড়ে যাওয়ার কথা ভেবো না। সকাল থেকে রাইমা বেশ কয়েকবার বমি করেছে। কপালে ভাঁজ ফেলে ব্রু কুঁচকে তাকিয়ে আছে দিহান। প্রথমে যা মনে করছে, যদি এমন হয়, সম্পর্ক এখনো এতটা মজবুত হয়নি। এক রাশের ভুল কি সারা জীবন এ মেয়েকে কষ্ট দিবে? ভাবতেই গলা শুকিয়ে আসছে দিহানের। কথা না বাড়িয়ে রাইমাকে নিয়ে হসপিটালে ছুটল দিহান। রাতে অনামিকাকে অ্যাডমিট করানো হয়েছে। অতসীর মা সাথী। অতসীর বাবা ৪০ দিনের জন্য এক মসজিদে জামাতে গিয়েছেন। ওনাকে জানানোর সুযোগ হয়নি। সায়ান অতসীরা হসপিটালের সামনে। অতসীর চোখ মুখ এখন চিন্তা ফুটে উঠেছে। সকাল থেকে মন ডাকছিল, কিন্তু অতসী মনে করেছিল সায়ান চুপচাপ, তাই এমন লাগছে। লিফটে উঠে পরিচিত ৬ তলার জন্য বাটন প্রেস করলো সায়ান। অতসী খুব শক্ত করে ওর হাত ধরে আছে। সায়ান বেরিয়ে যাওয়ার আগে শুধু এটাই বলল, অতসী, যাই হোক না কেন, কখনো এই হাত ছাড়ার চেষ্টা করো না। অনামিকার কাছে যাওয়ার অনুমতি নেই, তবে দূর থেকে যতটা দেখা যাচ্ছে অনামিকাকে লাইফ সাপোর্ট রাখা হয়েছে। ইভাতের সাথে কথা বললে জানতে পারলো অ্যাক্সিডেন্টে ব্রেন অনেকটা ক্ষতির শিকার হয়েছে। ইদানিং ইমপ্রুভ করছিল, কিন্তু কাল একটা মাইনর অ্যাটাক হয়েছে। এটা খুব খারাপভাবে ব্রেনে ইফেক্ট করেছে। শ্বাস চলছে, কিন্তু নিজ থেকে নেওয়ার ক্ষমতা অনামিকার নেই। অতসী এতক্ষণ দাঁড়িয়ে আইসিইউর বাহিরে দাঁড়িয়ে অনামিকাকে দেখছিল। ইফাত শুধু সায়ানকে যাওয়ার পারমিশন দিয়েছে। অতসী অনামিকাকে এই অবস্থায় দেখলে কান্না করবে, হয়তো ভয় পাবে, তাই অতসীকে যেতে দিচ্ছে না। হঠাৎ অতসী চিৎকার করে কান্না করতে লাগলো। ইফাত কান্নারত অতসীকে ক্যাবিনে নিয়ে এসে বসিয়ে পানি এগিয়ে দিল। অতসী, শান্ত হও, তুমি না অনেক লক্ষ্মী একটা মেয়ে। আপুরে, কান্না করিস না। অতসী টেবিলে মাথা রেখে কান্না করেই চলেছে। আরও দুটো মানুষ সেখানে ছিল। অতসীর জন্য দুটো মানুষ যে কাঁদতে পারে। মাথায় কারো স্পর্শ পাওয়াতে চোখ তুলে তাকায় অতসী। রাইমাকে দেখতে পেয়ে জড়িয়ে কাঁদতে থাকে। কান্নার বেগ বেড়েই চলেছে। অতসীর হঠাৎ কান্নায় রাইমা নিজেও কাঁদছে। জানিস তো রাই, আমি না খুব স্বার্থপর রে। কাল আমি কি চিন্তা করেছি জানিস? আমি চিন্তা করেছিলাম আপু যদি আর ঠিক না হতো। আজকে দেখ, বাবা সত্যিই বলে আমি খুব খারাপ রে, আমার জন্য এত কিছু হয়। অতসীর কান্নায় হেঁচকি উঠে গেছে। ইফাত রাইমা থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। একসময় দিহান এসে রাইমার থেকে অতসীকে ছাড়িয়ে নিয়ে অতসীর ২ হাত ধরে হাঁটুতে ভর দিয়ে মাটিতে বসে। শক্ত করে ২ হাত ধরে বলতে থাকে, মাই লেডি, কান্না করো না প্লিজ।
সহ্য হচ্ছে না। তোমার চাওয়াতে কিছুই হয়নি। প্লিজ শান্ত হও। অতসী আলোর বেগে হাত ছাড়িয়ে নেয়। এত জোরে টান দেওয়াতে বড় মায়ের দেওয়া হাতের বালায় লেগে অতসীর হাত খানিকটা কেটেছে। সেদিকে খেয়াল না করে বলতে থাকে, কষ্ট, সহ্য, এসব কোথায় ছিল দিহান যখন রাইমাকে বিয়ে করলেন? তখন আমার কথা মনে হয়নি। না, আমি তো খারাপ মেয়ে, লোভী মেয়ে। আজ আমার জন্য আপনার কষ্ট হওয়ার কোনো মানেই হয় না। যদি সত্যি ভালোবাসতেন তাহলে আমার জন্য অপেক্ষা করতেন, জানতে চাইতেন কি হয়েছে। না, আপনি করেননি এমন। আপনি আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে এনেছেন। যখন সবটা জানালেন তখন বললেন আমাকে নিয়ে চলে যাবেন, রাইমাকে ছেড়ে দেবেন। কি মনে করেন আপনারা আমাকে? আর এই যে আমার দোস্ত, আমার কলিজার টুকরা, সে কি বলল? স্বামী ত্যাগ করবে আমার জন্য। হ্যাঁ, আমি কত অভাগী। সবাই শুধু দান করতে চায়। বাহির থেকে অতসীর চিৎকার শুনে সায়ান দ্রুত কেবিনে প্রবেশ করে। অতসীকে পাগলের মতো প্রলাপ করতে দেখে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। শিহাব, দিহান চুপচাপ তাকিয়ে আছে ওদের দিকে। সবাই হয়তো ভেবেছিল অতসী শান্ত হবে, কিন্তু অতসী আরও রেগে যায়। সায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। না জানি এত শক্তি কোথায় পাচ্ছে সে আজ। আপনি আমাকে স্পর্শ করবেন না মিস্টার মাহমুদ। আপনার জন্য আজ এই অবস্থা। আপনি কেন এসেছেন আমার জীবনে? আমি তো ভালোই ছিলাম। যেমন ছিলাম রাতে, অন্তত শান্তির নিঃশ্বাস নিতে পারতাম। কিন্তু যখন আপনি এলেন, সব বদলে দিয়েছেন। আমার সব শেষ। সব। কি মনে করেছেন কি আমার কোনো আত্মসম্মান বোধ নেই? কিছু বলি না, চুপচাপ থাকি, তাই আমার কোনো অনুভূতি নেই। যখন যার যেমন ইচ্ছা ব্যবহার করবেন, কেন আমাকে মানুষ বলে মনে হয় না? আমি আপনাকে কোনো দিন মাফ করব না, কোনো দিন না। আপনাদের কাউকে কোনো দিন মাফ করব না। মানুষের সব কিছুই ছোট ছোট, জীবন ছোট, ভালোবাসার দিন ছোট, শুধু দুঃখের দিন কাল দীর্ঘ। হুমায়ুন আহমেদের কথাটা হয়তো সত্যি। অতসীর জন্য সুখের সময়কালগুলো সত্যিই খুব ছোট। সবেমাত্র সুখের গণ্ডিতে পা রেখেছিল। সুখ হয়তো ধরা ছোঁয়ার বাহিরে। পাগলের প্রলাপ করে অতসী একসময় নিস্তেজ হয়ে পড়েছে। সায়ান বা দিহান কেউ তুলেনি। ইফাত দু হাতে আঁকড়ে তুলে কাউচে শুইয়ে দিয়েছে। ব্লাড প্রেশার একদম লো। এত কম ব্লাড প্রেশারের জন্য মানুষের বেশ ক্ষতি, এমনকি অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। রাইমা ঠাই বসে আছে অতসীর পাশে। অতসীর মাথা কোলে নিয়ে বসে আছে অতসীর মা। বাবা, তুমি তো ডক্টর, এমন কিছু দাও আমার মেয়েকে যেন ও মরে যায়। ওর মতো মেয়ে বেঁচে থেকে কি করবে? আজ সত্যি মনে হচ্ছে ওর বাবা ঠিক বলে। ও আসলেই কুফা। না হলে অভাগীর কপাল যেদিকে যায়, পড়তে পড়তে কেন যায়? তোমরা ওকে মেরে ফেলো, আমি তো মা, সহ্য করতে পারবো না। আমি নামাজে বসবো বাবা। আল্লাহর কাছে এই প্রথম আমি আমার মেয়ের মৃত্যু চাইব, তোমাদের সুখের জন্য। শুনেছি মা বাবা আল্লাহ এর দরবারে সন্তানের জন্য যা চায় মুখ ফুটে বলে, আল্লাহ তাআলার ফেরেশতা নাকি সাথে সাথে আমিন বলে। এতদিন ওর বাবা চাইতো, আজ মা হয়ে আমিও চাইছি। ওকে মেরে ফেলো, বেঁচে থাকলে শুধু অবহেলায় পড়ে থাকবে। কথাগুলো শেষ করে অতসীর মা দ্রুত উঠে চলে যায়। অতসীর মাথা ওর মায়ের কুলে ছিল। উঠে যাওয়াতে অতসী কাউচের থেকে কিছুটা নিচে পড়ে যাচ্ছিল। রাইমা আগে দিহান হাত পাতে। দিহানের হাতে অতসীর মাথা এলিয়ে আছে। চুলগুলো পুরো মুখে ছড়িয়ে পড়েছে। এক হাতে অতসীর চুলগুলো সরিয়ে দিচ্ছিল দিহান। অতসীর চেহারার পরিবর্তন বেশি স্পষ্ট। চোখ মুখ বেশ শুকনো। চোখের কার্নিশে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ার অপেক্ষায়। কি এমন হতো কিছুদিন অপেক্ষা করলে? অতসীর কান্নার মুখ কখনো দিহানের পছন্দ ছিল না। সেবার সেবার যখন অনামিকা সায়ানের বিয়ের জন্য গিয়েছিল গ্রামে, তখন অতসীর বাবা ওকে বাড়ি ভর্তি মানুষের সামনে বকেছিল, বাড়ি থেকে চলে যেতে বলেছিল। তখন অতসী চুপচাপ দাঁড়িয়ে অসহায়ভাবে তাকিয়েছিল পুকুরের পানির দিকে। বিকেলে যখন অনামিকার গায়ে হলুদ শুরু হলো, অতসীর বাবা সবার সামনে অতসীকে ডেকে বলেছিল, রাজনীতি শেষ না হওয়া অবধি অতসী যেন বাড়িতে না আসে। রীতিনীতি শেষ না হওয়া পর্যন্ত অতসী যেন বাড়িতে না আসে। টকটকে লাল বর্ণের হলুদ শাড়ি পরে অতসী হয়তো এসেছিল সবার মতো হলুদে থাকতে, কিন্তু এই যে ওর বাবা তো মানে অতসী কুফা, শুভ কাজে থাকতে নেই। অতসী সে বিকেল পুরোটা গ্রামের বাড়ির দিঘির পাড়ে বসেছিল। অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যাবেলা। মেয়েটা তো আবার তেনাদের ভয়ে গুটিসুটি মেরে বসে থাকা অতসীকে দেখে প্রথমবার প্রেমে পড়েছিল দিহান।
শুনেছি করুণা থেকে ভালোবাসা জন্মায়। হয়তো অতসীর প্রতি দিহানের করুণা ছিল। এখানে কি করছেন? অতসী একবার দিহানের দিকে তাকে আবার পানির দিকে তাকালো। দিহান অতসীর পাশে বসে ওর দৃষ্টি অনুসরণ করে বলল, বাহ, মানতেই হবে, আপনি তো খুব সাহসী মেয়ে। না হলে এই ভর সন্ধেবেলা কেউ এভাবে দিঘির পাশে বসে থাকে? চলেন বন্ধু শালী। অতসী তবুও চুপ। বাড়ি গেলে কথা শুনতে হবে। আর কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হলেই মা ডাকতে আসবে। কি হলো, চলুন। আপনার বোনের গায়ে হলুদ, আর আপনি? আমাকে বাড়ির কোনো শুভ কাজে থাকতে নিষেধ আছে। কেন? আমার জন্মের সময় আমার ফুপো মারা যায়। তাছাড়া আমি কোনো কাজে থাকলে সেই কাজ ঠিক মতো হয় না। কী সব কুসংস্কার! আচ্ছা, তবে অন্য কোথাও গিয়ে বসুন, যদি ভূতে নিয়ে যায়। অতসী এবার শব্দ করে কান্না করে দিল। দু হাতে শাড়ির আঁচল শক্ত করে কামড়ে ধরে বলল, আমার যাওয়ার কোনো জায়গা নেই। থাকলে আমি অনেক আগেই চলে যেতাম। বিশ্বাস করুন, আমি সত্যিই থাকতাম না। আমার তেনাদের বড্ড ভয় করে। যদি আমাকে মেরে পানিতে ফেলে রেখেও যায়, আমার লাশ কেউ পাবে না। আর এখন বাড়ি ফিরে গেলে আপর অনুষ্ঠানে কিছু হলে আবার প্রমাণ হবে আমি কুফা। দিহানের প্রচণ্ড খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। অতসীর পাশে বসে চুপচাপ দেখছিল। প্রায় ঘন্টা খানিক পর অতসীর ডাক পড়ল বাড়ি ফিরে যেতে। অতসী উঠে দাঁড়াতেই দিহানের পায়ের নিচে থাকা শাড়ির আঁচলের এক কোণায় টান পড়ল। হুড়মুড়িয়ে দিঘির পানিতে পড়ে যাচ্ছিল। দিহান এক হাতে অতসীকে টেনে ধরে। অভয় দিয়ে দিহান বলল, ভয় পাবেন না মাই লেডি, আমি তো আছি। বিশ্বাস করে দেখুন, আমি আপনার হাত ছাড়ব না। কারো ধাক্কায় দিহান অতীত থেকে বাস্তবে ফিরে আসে। ধাক্কাটা আর কেউ না, সায়ান দিয়েছে। দিহানকে সরিয়ে সায়ান অতসীকে কোলে তুলে নেয়। পা বাড়ায় দরজার দিকে। দিহান বাধা দিয়ে জিজ্ঞেস করে, সায়ান, এই অবস্থায় কই নিয়ে যাচ্ছিস? বাসায়। এখনও ট্রিটমেন্ট প্রয়োজন। ও এতটা অসুস্থ না হলে হসপিটালাইজড করতে হবে। লিভ হার সায়ান, লিভ মাই লেডি। নো, শি ইজ মাই ওয়াইফ, অ্যান্ড ডোন্ট ইউ ডেয়ার টু টাচ হার। দিহান এই পর্যায়ে বেশ রেগে যায়। বলতে থাকে, কয় বউ লাগে তোর? হ্যাঁ, আজকে তোর ওয়াইফ। যেদিন মেরেছিস সেদিন অত্যাচারের সময় মনে ছিল না? আজকে হঠাৎ তোর ওয়াইফ হয়ে গেল। আজ যদি বলি তোর জন্য লেডির এই অবস্থা, তুই কেন সব শেষ করে দিলি? আমার সাথে কি ভালো ছিল না? ছিল তো। আমরা বিয়ে করে নিতাম, ওকে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছিলাম, কিন্তু ফিরে আসার আগেই তুই সব শেষ করে দিয়েছিস। দিহানের দিকে তাকিয়ে সায়ন খুব শান্ত ভঙ্গিতে উত্তর দিল, আমার বুকে অতসীকে দেখে তোর যেমন কষ্ট হয়, ঠিক তেমন তোর পাশে অতসীকে দেখে আমারও কষ্ট হয়। অতসীকে তুই যখন লেডি বলে ডাকতি, তখন মনে হতো আমি তোর ঠোঁট কেটে ফেলি। তোর শার্টে যখন অতসীর চোখের কাজল লেগে থাকতো, আমার কি ইচ্ছে হতো জানিস? তোর হৃৎপিণ্ড বরাবর ছুরি দিয়ে আঘাত করি। তোর জন্য অতসীর হাসি অপেক্ষা সব আমাকে হিংস্র করে তুলতো, কারণ অতসী শুধু আমার। এ যে ওর এই দুই হাত তো শুধু আমাকে জড়িয়ে ধরার জন্য। এই চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক, শাড়ির আঁচল, সব শুধু আমার জন্য। অথচ তুই কি করতি? তুই আমার সামনে অতসীর আঁচলে মুখ মুছে নিতি। এসব বড্ড লাগতো, পুড়িয়ে শেষ করে দিচ্ছিল আমায়। তাই তো। সায়ান, তুই কি পাগল হয়ে গেছিস? তোর চিকিৎসার প্রয়োজন। ইফাতকে মনোবিজ্ঞানীদের সাথে যোগাযোগ করতে বল। আমাকে যেতে দে দিহান। অতসীর রেস্ট প্রয়োজন। এত যখন অতসীকে ভালোবাসিস, তাহলে অনিমাকে কেন বিয়ে করেছিলি? নাকি বিয়ের পর? তুই ভালোবাসার 5 মাস 17 দিন 23 ঘন্টা আগে থেকে আমি অতসীকে ভালোবাসি। তাহলে কেন এত কষ্ট দিচ্ছিস? জানিস না ভালোবাসা মুক্ত রাখতে হয়? আমার ভালোবাসা আমাতেই আবদ্ধ থাকবে। অতসীকে আমি প্রতিশোধ নিতে করেছিলাম। যে মেয়ে আমাকে বিয়ে করবে না বলে আমার মাকে অপমান করেছিল, সে মেয়ে কিভাবে আমার বন্ধুর প্রেমে পড়ল আমাকে ভালোবাসতে? আমি ওকে বাধ্য করেছি। আশা করছি উত্তর পেয়ে গেছিস। পেছন থেকে অতসীর মা নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমার বাড়ি থেকে অতসীর জন্য বিয়ের প্রস্তাব আসেনি। এমনকি অতসী তোমার মাকে অপমান করেনি, করেছিল তোমার প্রথম স্ত্রী অনামিকা। কিছুক্ষণ আগে একজন নার্স এসে রাইমার রিপোর্ট দিয়ে গেছে। রিপোর্ট নেগেটিভ, নর্মাল ফুড পয়জনিং। শুধু দিহান এত চিন্তা করছিল। হয়তো মনের কোণে এখনও আশার প্রদীপ ক্ষীণ আলো দিচ্ছে, অতসী ফিরবে। তাই হয়তো বাবা হওয়ার সুখের খবর থেকেও নিজেকে বঞ্চিত রাখতে চাইছে।
খুব সাবধানে হাতের চুড়ি সহ বালাজোড়া খুলে নিল রাইমা। হাত ড্রেসিং করছে। ইফাত, অতসীর মা চুপচাপ বসে আছে। মেয়ের জীবনের থেকে অতীত বড় নয়। হ্যাঁ, আজ সে বলবে, কিন্তু অতসীর ট্রিটমেন্ট বেশি প্রয়োজন ছিল। সায়ানের বুকে মাথা এলিয়ে আছে অতসী। জ্ঞান ফিরেছে, কিন্তু সায়ান ছাড়েনি। অদ্ভুত, দুই বন্ধুর কাছে এই মেয়েটা যেন একটা পুতুল মাত্র। দিহান অতসীকে সায়ানের কাছে থাকতে দিতে নারাজ, অথচ সায়ানের অধিকারের কাছে দিহান নিরুপায়। জ্ঞান ফিরলে সায়ান অতসীর সামনে জুসের গ্লাস এগিয়ে দিলে দিহান বাধা দিয়ে বলে, লেডি কখনো জুস খায় না, শি জাস্ট হেট ইট। স্ত্রী বলিস আর এটা জানিস না? কথা শেষ করেই দিহান অতসীর দিকে ডাবের পানি এগিয়ে দেয়। এ পর্যায়ে সায়ান বলে, তুই কেমন প্রেমিক করিস? প্রাক্তন প্রেমিকা ডাবের পানি খায় না, তুই এটাও জানিস না? ইফাদের মনে হচ্ছে দুই শালার মাথা ফাটিয়ে দিতে। শুরু করেছেটা কি? ন্যাকামো হচ্ছে। রাইমার দিকে তাকালো ইফাত। মেয়েটার মনে না জানি কি চলছে। অদ্ভুত। রাইমা হাসছে। এ কেমন মেয়ে রে বাবা? স্বামী অন্য কোনো মেয়ের জন্য এতটা আবেগী, অথচ এই মেয়ে মজা নিচ্ছে। সব কয়টা পাগল। এদের মাঝে আমি থাকলে আমিও পাগল হয়ে যাব। এসব মনে মনে ভাবছিল ইফাত। হাতের গ্লাস এগিয়ে দিলে অতসীর দিকে। অতসী 3 শ্বাসে পুরো 1 গ্লাস গ্লুকোজ মেশানো পানি খেয়ে নিল। অতসী একটু অসুস্থ, সায়নের বুকে লেগে আছে একদম। সায়নের পাশে বসেছে রাইমা, অপর পাশে দিহান, সাথে ইফাত। অতসীর মা আলাদা বসেছে। কিছুটা শ্বাস নিয়ে অতসীর মা বলা শুরু করলো। বছর দেড়েক আগের কথা। অনামিকা অতসীকে নিয়ে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম। একদিন বিকেলবেলা এক ভদ্র মহিলা আসে। সম্পর্কে আমার চাচাতো বোনের ননদ। বেশ মার্জিত ভাষায় কথা বলেছিলেন। পোশাক, ব্যবহার, আচরণ সব অমায়িক। উনি ওনার ছেলের জন্য আমার মেয়েকে দেখতে এসেছেন। প্রথমে অতসী মনে করলো, পরে উনি বললেন আমার বড় মেয়ে অনামিকার জন্য এসেছে। সবাই তোদের দু বোন বলেই জানে। অনামিকাকে দেখে বেশ পছন্দ হয়। ছেলে কী করে জিজ্ঞেস করলে উনি বলেছিলেন, হালাল পথে যা ইনকাম হয় আর কি। ছোট একটা বিজনেস আছে, বাবা ছেলে মিলেই তাই দেখাশোনা করে। ছেলে সন্তান একটাই, আমার। আমাদের যা আছে সব ওর। কিছুক্ষণ পর অনামিকা বেশ তেতে ওঠে, কারণ ছোট ব্যবসায়ী হলে অনামিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস হয় কী করে? অনামিকা রূপবতী, গুণে গুণবতী, অবশ্যই অনেক ভালো ফ্যামিলি পাওয়ার যোগ্যতা রাখে। সাহস কী করে হয় এই মহিলার এসব বলার? এমন সময় এমন অনেক কটু কথা অনামিকা ভদ্রমহিলাকে শুনিয়েছিল। ভদ্রমহিলা চুপচাপ শুনে উত্তর দিয়েছিল, তুমি একবার আমার ছেলের সাথে যোগাযোগ করে দেখো। অনামিকা কোনো কথা না বলে দ্রুত পা চালিয়ে চলে যায়। ভদ্রমহিলা এক ঘর মানুষের সামনে অপমানিত হয়। হয়তো উনি সেদিন মনে মনে প্রচণ্ড আঘাত নিয়ে বেরিয়েছিল। এটুকু বলে থামল অতসীর মা। অতসী সায়ানের বুকে মাথা রেখে শুনছিল সব। হঠাৎ মনে হচ্ছে মিস্টার মাহমুদের হৃদস্পন্দন অনেকটা বেড়ে গেছে। ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সাথে মাথা ফেটে যাচ্ছে। এমন অনুভূতি হওয়া সত্ত্বেও সায়ানের হাতে আলতোভাবে হাত রাখল অতসী। সায়ান নিজের মধ্যে ডুবেছিল। অতসীর স্পর্শে নিজেকে সামলে নিল। অতসীর দুহাত নিজের হাতে বদ্ধ করে জিজ্ঞেস করল, এটা কি করে সম্ভব? মাকে তো আমি অতসীকে দেখিয়েছিলাম। ইফাত সেদিন আমার সাথে ছিল। তাহলে মা কেন অনামিকার সাথে বিয়ের কথা বলতে গেল? সায়ানের কথা শেষ হওয়ার আগেই ইফাত বলল, তাহলে আন্টি অতসীর কথা বলতো। মেয়ের কোনো বোন অনেক ভালো। তুই মেয়ের বোনকে যদি বিয়ে করতে চাস তাহলে এনে দেব। অতসী ধীর গলায় বলে, আমি জানতাম না উনি আপনার মা। সেদিন নদীর পাড়ে বসেছিলাম, হঠাৎ দেখলাম আন্টিটা হাঁটতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে। তাই দ্রুত ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করতেই ইশারায় ইনহেলার বের করে দিতে বলে। ওনার অবস্থা সত্যি খারাপ ছিল, উনি নিজ থেকে বের করতে পারছিলেন না। দ্রুত স্প্রে দেওয়ার পর বুঝলাম এটা হার্ট পেশেন্টের দেওয়া হয়। কিছুক্ষণ পর উনি কিছুটা সুস্থ হলে পাশের বাড়িতে নিয়ে পানি খাইয়ে হাতে মুখে পানি দিচ্ছিলাম। তখন উনি আমার পরিচয় জিজ্ঞেস করে। আমি জানতাম না এত কিছু। ততক্ষণে বাড়িতে এত কিছু হয়ে গেছে। এটাই ছিল আন্টির সাথে আমার প্রথম দেখা। দ্বিতীয়বার দেখা হয় সরাসরি আপনাদের বিয়েতে। দিহান এতক্ষণ চুপচাপ ছিল। এক সময় বলে উঠল, এত কথার মাঝেও কিন্তু কথা থেকেই গেল। অনামিকার এত সমস্যা থাকলে কয়েকদিন পর কেন সে সায়ানের সাথে দেখা করলো? এবং 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 কেন সব দোষ অতসীকে দিল? এসবের উত্তর কিন্তু শুধু অনামিকা নিজে দিতে পারবে, তাছাড়া অন্য কেউ না। এজন্য হলেও অনামিকাকে আমার সুস্থ চাই ইফাত।
এই ধোঁয়াশার অন্ত একমাত্র অনামিকা সুস্থতাই কাটবে। নামাজ শেষে মোনাজাতের সময় ঢুকরে কেঁদে উঠলেন আমিনুর সাহেব। ইদানিং মেয়েটার জন্য মনটা বেশ ছটফট করছে। বোনের একমাত্র শেষ অংশ এই মেয়েটা কখনো কোনো কিছুতে কমতি রাখেনি। বাবা মা দুটোই হয়েছে, এতিম মেয়েটা না হলে কোথায় যেত? সবাই মেয়েটাকে এত কষ্ট দেয় কেন? আল্লাহ, এই জীবনে যদি আমি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, কারো একটু কাজেও সাহায্য করে থাকি, এই পুণ্যের বিনিময় হলেও তুমি আমার মেয়েকে সুস্থ করে দাও। মোনাজাতে কথাগুলো বলেছিল, সাথে সাথে চোখের পানি ফেলছিল আমিনুর সাহেব। নামাজ শেষে সবাই গোল হয়ে বসে আছে। হুজুর সাহেব হাদিস বলছে, হজরত মুসা আলাহিসাল্লাম ছিলেন একজন বেশি কৌতূহলী। তিনি যে কোনো বিষয় তার মনের মতো জবাব দেওয়ার আগ অবধি আল্লাহর কাছে প্রশ্ন করতেই থাকতেন। তো একবার হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে আমার রব, আপনি যখন বান্দার উপর খুশি হন তখন কি করেন? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি তখন তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করি। এরপর তিনি আবার প্রশ্ন করলেন যে, এর চেয়ে যখন বেশি খুশি হন তখন কি করেন? মহান পরওয়ারদিগার বলেন, তখন আমি তোমাদের ঘরে মেহমান দিই। তো মুসা আলাইহিস সালাম পুনরায় প্রশ্ন করলেন, তাহলে আপনি যখন সবচেয়ে বেশি খুশি হন বান্দার উপর তখন কি করেন? মহান দয়াময় আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা বলেন, হে মুসা, শুনে রাখো, আমি যখন বান্দার উপর সবচেয়ে বেশি খুশি থাকি তখন তোমাদের ঘরে কন্যা সন্তান দিই। কন্যা সন্তান? হ্যাঁ। আমিনুর সাহেবের মন এখন অতসীর চিন্তা করছে। মেয়েটা সব সহ্য করে, অনেক অত্যাচার তো নিজেই করেছে, কিন্তু এভাবে রাগের বশে, জেদের বশে সায়ানের সাথে বিয়ে দেয় মেয়েটার জীবন অনিশ্চয়তার বেড়াজালে বন্দি। অনামিকা সুস্থ হলে অতসীর কী হবে? এক মেয়ের জন্য আমি কিভাবে পারলাম অন্যজনের ভবিষ্যৎ নষ্ট করতে? হয়তো এভাবেই শুরু হচ্ছে আমিনুর সাহেবের অনুতাপের অধ্যায়। দিহানের হাত থেকে সিগারেট নিয়ে মুখে দিল ইফাত। সায়ানের পাগলামো, জেদ বা যাই হোক না কেন, এগুলোর জন্য 5টা লাইফই আজ অশান্তি। একটা দীর্ঘশ্বাস ফেলে ইফাত বলতে লাগলো, সায়ান, আমাদের ছোটবেলার বন্ধু। আমরা 3জন, আমাদের বন্ধুত্ব সবার হিংসের কারণ ছিল। একসাথে উচ্চ মাধ্যমিক পাশ, তারপর আলাদা হয়ে গেলাম, কিন্তু দিন শেষে আমরা সবাই এক। জানিস তো, সায়ানের জেদ, ও কখনো জেদ করে না, কিন্তু যা চাই তা ওর চাই। কোনোভাবে নিজেকে সামলাতে পারে না। আর অতসী তো ভালোবাসা, অতসীকে ছাড়া হয়তো ওর সব শেষ করে দিত। জানি আমি অতসীকে আগলে রাখবে, কিন্তু আমি কি করব? নির্লিপ্ত কণ্ঠে জবাব দিহানের। এখন সময় সায়ানের পাশে দাঁড়ানো। অনামিকা নামক যে রহস্য সমাধান আগে করতে হবে। হ্যাঁ, কিন্তু তারপর লেডির কি হবে? তুই রাইমাকে ছাড়িস না, মেয়েটার তো দোষ নেই। দোষ তো আমার লেডি লাকেরও নেই। তোর লেডি লাক অন্যের সহধর্মিনী। তুই অনেক ভাগ্যবান, অতসীর প্রথম প্রেম তুই। কতটা ভালোবাসিস এখন প্রমাণ করার সময়। ভালোবাসার সময় নিজের করে পেতেই হবে এমন তো নয়। দূর থেকে ভালোবাসা যায়, তুই না হয় তাই কর। অতসীকে সায়ান সাপোর্ট দিতে হবে। অতসীকে 2 বন্ধুর মাঝে টেনে এনে সম্পর্ক নষ্ট করিস না। আমাদের বন্ধুত্ব এতটা ঠুনকো নয় যে এভাবে ভাঙবে। তবে অতসীকে সায়ান কষ্ট দিলে আমি ছেড়ে দেব না। সায়ান যে সাইকো লাভার, যে ছেলেটা মেয়েদের দিকে তাকায় না, সেই ছেলেটা একটা মেয়ের জন্য কি তুলকালাম বাঁধিয়েছে। রহস্য তো রয়েই যাচ্ছে। অনামিকা, যার জন্য 3টা জীবন আজ অনিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে, সুস্থ হবে না আশা করছি খুব দ্রুত। অতসী ঘুমিয়ে আছে। একটা চেনা স্পর্শ সুভাষ ঘিরে রেখেছে। চোখ না খুলেই বুঝতে পারলো মায়ের বুকে ঘুমিয়ে আছে। আচ্ছা, আল্লাহ এখানে এত শান্তি কেন দিয়েছে? এতটা শান্তি এই বুকে মাথা রেখে হাসতে হাসতে চোখের পানি ফেলা যায়, অভিমান করা যায়। রাত 2টা 13 বাজে। সায়ান সবে মাত্র ফিরল। অতসীকে রেখে আবার বেরিয়েছিল। শত শত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সাথে একটা ধোঁয়াশাময় ভবিষ্যৎ। অতীত না জানলে ভবিষ্যৎ শুধুই অন্ধকার। রুমে এসে ইজি চেয়ারে বসে সবে মাত্র 2 চোখ বন্ধ করেছে সায়ান। আজ 2 চোখে ঘুম নেই। মায়ের কথা বড্ড মনে পড়েছে। মা তবে কেন এসব বলেনি? অনামিকা অপমান করেছিল অতসী না। এসবের উত্তর শুধুই মা দিতে পারত। হঠাৎ কারোর হাতের স্পর্শ অনুভব করে সায়ান।
অতসী চুপচাপ এসে সায়ানের পাশে দাঁড়িয়েছে। সায়ান হাত ধরে বসাতে চাইলে অতসী হাত ছাড়িয়ে নেয়। সায়ান তখন দু হাতে আঁকড়ে ধরে অতসীর কোমর। চুপচাপ অতসীকে বসিয়ে অতসীর মাথা বুকের বাঁ পাশে খুব শক্ত করে ধরে রেখেছে। আজ যেন সায়ানের হৃদস্পন্দন একটু বেশি। একসময় প্রশ্ন করে, অভিমান না, ভালোবাসি। কেন এমন করলেন? তোমাকে ছাড়া আমার থাকা সম্ভব হচ্ছিল না। অন্য কাউকে সহ্য করতে পারি না। এভাবে আমাদের দু বোনের জীবন নিয়ে খেলার অধিকার আপনার ছিল না। আপনি তো অনামিকাকে ভালোবাসেন। সব জেদ ছিল। আমার কি হবে কখনো চিন্তা করেছেন? আপু সুস্থ হলে আমি কোথায় যাব? সব কেড়ে নিয়েছেন। আমার বাবার ঘরে জায়গা দিবে না। এই সংসারের কোনো অংশীদার আমি নই। এসব তোমার অতসী। এভাবে কেন বলছো? আমার কি করা উচিত? নারীবাদীদের মতে আপনাকে সেসব ব্যবহার ফিরিয়ে দেওয়া উচিত যা আপনি আমার সাথে করেছেন, না বড় মার কথা মতো আপনার ভুল শুধরে আগলে রাখা? জীবন কোনো গল্পের মতো হয় না। এখানে কোনো কেন সবাই শাস্তি পায় না? কারণ জীবন গল্পের মতো চলে না। আশেপাশে তাকিয়ে দেখুন, আমার মতো অনেক অতসী আছে, শুধুমাত্র সমাজের মানুষের কথার ভয়ে শত অপরাধ মুখ বুঝেও সহ্য করছে। অতসীরা কেন সমাজের সায়ানদের শাস্তি দিতে পারে না? আপনি না চাইলে আমি আমার আমি আমার স্বামী, আমার সব কিছু শুধুমাত্র আপনার জন্য। কিন্তু অতীত ভুলতে পারছি না আমি। কাল রাতেও আমি স্বার্থপর ছিলাম। আবুর কথা না ভেবে আপনাকে চেয়েছিলাম। দিহানকে ভালোবাসা অনেকটা হারাম ছিল, কিন্তু আমার প্রতি আমার অনুভূতি বৈধ হওয়ার পরেও আমি মানতে পারি না। আপুর আমানত আপনি। হয়তো দিহানের কাছে ফিরে যেতাম, কিন্তু রাইমার জন্য পিছিয়ে এসেছিলাম। তারপর না চাইতেও আপনার মায়ে জড়িয়ে যাচ্ছি, কিন্তু আপুর জন্য আপনাকে ছাড়তেই হবে। আমি আমার সব দায়িত্ব পালন করে চলে যাব, কারণ এই বন্ধন থেকে মুক্তি চাই আমি, মিস্টার মাহমুদ। আমি ডিভোর্স চাই মিস্টার মাহমুদ। অতসীর থমথমে কান্নাজড়িত কণ্ঠে ডিভোর্স চাওয়া সায়ানকে একটু বিচলিত করল না। এমন চুপচাপ থাকতে দেখে অতসী মাথা তুলে সায়ানের দিকে তাকালো। চোখ বন্ধ করে আছে, চেহারায় ক্লান্তির ছাপ। একদিনে বয়স কি করে বেড়ে গেল! দাড়িগুলো হালকা বড় হয়েছে, চুলগুলো উস্কো খুস্কো। অতসী শ্বাস সায়ানের মুখে পড়তেই সায়ান চোখ মেলে তাকালো। অতসী আবার বলে উঠল, আমার ডিভোর্স চাই। অতসীর কথায় সায়ান কোনো কিছুই বলল না। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অতসীর চোখের দিকে। সায়ানের স্থির চাহনি অতসীকে এলোমেলো করে দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সায়ান বলল, একটা কবিতা শোনাবে? ওহ, আমি কিছু বলেছি? হ্যাঁ। কবে দিবেন? আপু সুস্থ হওয়ার পর নাকি আগে? অতসী কথা শেষ করতেই পারে না। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। অতসীর কথায় কোনো কর্ণপাত করলো বলে মনে হলো না। সায়ান অতসীকে কোলে নিয়েই উঠে দাঁড়ায়, পা বাড়ায় বিছানার দিকে। অতসীর শাড়ির আঁচলে বাঁধা পড়েছে যে সায়ান। অতসীর কোনো প্রেমিক পুরুষ তার প্রিয়তমার এই বাঁধন থেকে মুক্ত হতে চায় না। একজন একজন পুরুষ চায় একজন নারী তাকে আগলে রাখুক, সামলে রাখুক, ভালোবাসার আবদার করুক, প্রয়োজনে শাসন। যদি কোনো প্রেমিক পুরুষ এমনটা না চায়, তাহলে বুঝে নিতে হবে সম্পর্কে প্রেম নামক কোনো কিছুই ছিল না। যা ছিল শুধুই আবেগ আর কিংবা আকর্ষণ। শানের স্পষ্ট চাহিদা জানান দিচ্ছে তার দুটো চোখ। অতসী সায়ানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, খুব কাছে এসো না কোনো দিন। যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে। ওই চোখ থেকে ওই চোখের কাছে থাকা, এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা, যে কাছাকাছির মাঝে বিন্দুখানিক দূরত্ব আছে। মেঘের মেয়ে অত কাছে এসো না কোনো দিন। দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর শাড়ির। তার চেয়ে বরং দূরেই থাকো, যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রোদ্দুরের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা। প্রেমের খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বই থেকে যাও। 1 ইঞ্চিতেও কবু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। সায়ের মুচকি হেসে উঠে আসে, তুমি যেদিন নিজ থেকে এসে আমাকে নিজের বাহবন্ধনে আবদ্ধ করে নেবে, যেদিন পুরো পৃথিবীর প্রতিটি ইশারা তোমাকে জানান দেবে
তুমি আমাকে ভালোবাসো, সেদিন আমি আমার অধিকার চাইব। কিন্তু তোমাকে মুক্তি দিতে পারবো না। তোমার ভাষায় ডিভোর্স, আমার ভাষায় মরণ। আমি স্বেচ্ছায় মৃত্যুকে কেন বেছে নেব? আমি এতটা বোকা না মিসেস মাহমুদ। তুমি আমার নও, কারও নও, এটা মাথায় রেখো। খুব ছোট কিন্তু একটা গভীর স্পর্শ চুমু দিল সায়ান অতসীর কপালে। গায়ে চাদর টেনে দিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক ধকল গিয়েছে। বেলা বেহালায় সুর তুলেছে রেদওয়ান। আজ হঠাৎ ইচ্ছে করছে। অফিসে নিজের ক্যাবিনে বসে সুর তুলেছে রেদওয়ান। এভরি টাইম ইন মাই ড্রিমস গানের সুর তুলেছে। হ্যাঁ, ইদানিং সে বড্ড মিস করে। হাসি মুখ, গালের তিল, হাত নাড়িয়ে কথা বলা। মেয়েটা হাসলে যেন চোখ দুটো হাসে। ইদানিং নিঃসঙ্গ সময় বড্ড পোড়ায়। এত ব্যস্ততার মাঝেও রেদওয়ান ফোনের স্ক্রিনে হাসি মুখ দেখতে সময় হয়, কিন্তু আগে ছিল না, না চাহিদা না ইচ্ছা। মেয়েটা চাতক পাখির মতো বসে থাকতো একটু কথা বলার জন্য, অথচ তখন সময় দেয়নি। কি করছে সে? আজ যদি সব ঠিক থাকতো তাহলে ছোট্ট একটা পরী হয়তো আজ রেদওয়ানের সন্তান হিসেবে পৃথিবীতে থাকতো, কোনো নর্দমায় ভেসে থাকতো না। প্রেমটা হয়তো শুধু শারীরিক সম্পর্কে আবদ্ধ ছিল। তাই তো ভালোবাসা প্রমাণ করতে রেদওয়ান যেমন বুকের লোম ত্যাগ দিয়েছিল, তেমনি মেয়েটার সতীত্ব নিয়ে ভালোবাসার প্রমাণ দিয়েছিল। যখন জানতে পারলো মেয়েটার ভেতরে বেড়ে উঠেছে তার নিজ সত্তা, ঠিক তখন ঘিরে ধরল ব্যস্ততা। শত শত কল মেসেজ দেখেও দেখার সময় হয়নি রেদওয়ানের। যেদিন সব শেষ হয়ে গেল সেদিন থেকে মেয়েটি আর যোগাযোগ করেনি। ভালোবাসার দাবি, অধিকারের দাবি নিয়ে আর আসেনি। রেদওয়ান ফিরে গিয়েও লাভ হয়নি, কারণ সে এক কথাই বলেছিল, আমি আমার প্রথম সন্তানের খুনিকে কখনো মাপ করতে পারবো না, কখনো না। দিহান 6 মাসের জন্য ছুটিতে আসে। সেদিনের মেন্টাল টেস্টে রেজাল্ট নেগেটিভ এসেছে, তাই 6 মাসের জন্য বিরতি দেওয়া হয়েছে। কিন্তু সায়ানের বেশ সাপোর্ট হয়েছে দিহান। যেখানে বিদেশে এ দেশে এক মেয়ের জন্য দুই বন্ধুর প্রাণ যায়, সেখানে এক মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য দিহান সায়ানকে আগলে রাখছে। বছর খানেক পর আজ 3 বন্ধু আড্ডায় বসেছে। অনামিকাকে বাসায় নিয়ে এসেছে। ইফাত আশা করছে খুব দ্রুত সুস্থ হবে। প্যারালাইজড হলেও অনামিকা সব শুনতে অনুভব করতে পারে। সময় বহমান। পার হয়ে গেল 2 মাস। আজকের দিনের জন্য অতসীর অক্লান্ত পরিশ্রম করছে। রাত জেগেছে, সব দায়িত্ব পালন করেছে। সায়ানকে সামলেছে, সংসার সামলেছে, সম্পর্কগুলো গুছিয়ে নিয়েছে। কেমন যেমন অতসী সারাদিন কেটে যাচ্ছে সব সামলাতে। আবার আজ শাড়ি পরেছে। সায়ান শাড়ি ছাড়া অতসীকে দেখতে নারাজ। ইদানিং অবশ্য অভ্যেস হয়েছে অনামিকার প্রপার কেয়ার। তারপর আবার সবার জন্য রান্না করতে হচ্ছে। রাইমা অতসী আজকে পাক্কা গিন্নি লুকে আছে। সারাদিনে বেশ আড্ডা হলো। ধীরে ধীরে রাইমার সাথে দিহান স্বাভাবিক হয়ে উঠেছে। এদিকে আফরিনের সাথেও সব ঠিক। আজ সায়ান অনামিকার বিয়ের 1 বছর পূর্ণ হলো। সায়ানের বন্ধু রাইমা, আফরিন, অনামিকা, অতসীর বাবা মা সবাই আজ এসেছে। অতসী আজ সায়ানকে উপহার দেবে। সবাই এসেছে। আফরিন আজ ওদের সাথে আড্ডায় মেতে উঠেছে। অতসীর প্রতি কোনো অভিমান নেই। সব জানার পর অতসীর কাছে আফরিন নিজে সরি বলেছে। বেলা গড়িয়ে প্রায় সন্ধে। সায়ান অপেক্ষা করছে অতসীর উপহারের জন্য। ধীর পায়ে অতসী অনামিকার রুম থেকে বেরিয়ে আসছে সায়ানের উপহার নিয়ে। অনামিকা সায়ানের উপহার। অনামিকাকে নতুন বইয়ে সাজিয়েছে অতসী। সব থেকে বড় অবাক করা বিষয়, অনামিকা নিজের 2 পায়ে দাঁড়িয়ে বউ সেজে হাসি মুখে এগিয়ে যাচ্ছে সায়ানের দিকে। পুরো বাড়ি জুড়ে অতসীর অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রথম যেদিন এ বাসায় এসেছিল তখন কি ভেবেছিল সব পাল্টে যাবে কয়েক মুহূর্তে। এবারের আনাচে কানাচে অতসীর বড্ড মায়া পড়েছে। বাগানের প্রতিটি ফুলের টব নিজ হাতে গুছিয়েছে। সায়ান অনামিকার বিবাহিত জীবন যেন সৌরভময়ী হয়ে ওঠে। তিতির পাখিটা ছোট দুটো বাচ্চা দিয়েছে। বারান্দায় তিতির পাখির জন্য বানানো ছোট্ট একটা ঘরে খুঁটি পাতিলে পানি রেখে এলো অতসী। বিছানায় তাকাতেই মনে পড়ল জ্বরের সময় করা পাগলামোগুলো। সায়ানের জেদ, আবদার আজ থেকে খুব মনে পড়বে। কটু হলেও সত্য, অতসী সায়ানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এটা ভুল। সায়ান অনামিকার আমানত, যা কিছুক্ষণ আগেই অতসী সায়ানকে ফিরিয়ে দিয়েছে। 1 বছর আগে
অতসীর জীবনে এই দিনে দিহান ছিল। সময়ের ব্যবধানে কেউ নেই, আজ নিঃস্ব হয়েও পরিপূর্ণ লাগছে। কারণ সায়ানের কাছে অনামিকা, বাবার কাছে তার মেয়ে সুস্থ ফিরিয়ে দিতে পেরেছে। সায়ান যখন অনামিকাকে প্রথম দেখল, চুপচাপ দাঁড়িয়েছিল, মুখে কোনো কথা ছিল না। বাবা প্রথমে এসে অনামিকাকে জড়িয়ে ধরে কি কান্নাটাই না করলো। অতসী যখন অনামিকার হাত সায়ানের হাতে দিল, সায়ান খুব শক্ত করে অনামিকার হাত ধরেছে। ছাড়লে এই বুঝি আবার হারিয়ে যাবে। খাবার টেবিলে সবাই আড্ডায় মেতে উঠেছে, সবাই জুটিতে আছে। সেখানে অতসী বড্ড বেমানান। আর তাছাড়া কিছুক্ষণ পর বাবা মা চলে যাবে, অতসীকে তো আর রেখে যাওয়া যায় না। তাই বাবা বলেছে তৈরি হতে। বাবা না বললেও অতসী তৈরি হয়েই নিত। মায়ের কাছে বলে আগেই অতসী সালোয়ার কামিজ এনেছে, গায়ে শাড়িটা ছেড়ে সালোয়ার কামিজ পরে নিয়েছে। আজ অনেক দিন পর চুলগুলো বেনুনি করেছে, বাম হাতে ঘড়ি, নাকফুল খুলে ছোট্ট একটা নাকফুল পরে নিল। বিলাসিতা করার উপায় নেই, কারণ কিছুক্ষণ পর থেকে নিজের হাল নিজের ধরতে হবে। ঘরের সব কিছু একবার করে ছুঁয়ে দেখেছিল অতসী। বাহিরে থেকে হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। অপেক্ষা না করে অতসী নিচে চলে আসে। এমনিতেও অনেক সময় হলো। সব সার্ভেন্টদের সাথে দেখা করে অতসী আড্ডার জায়গায় এসে দাঁড়ালো। বাবা মসজিদে নামাজে গিয়েছে, মা অন্য রুমে রেস্ট করছিল। অতসীকে দেখে রাইমার হাসি হাসি মুখ মলিন হয়ে যায়, কিন্তু অতসীর মুখে হাসি লেগেই আছে। রাইমার মুখ অনুসরণ করে দিহান, ইফাত তাকাতে ওরাও অতসীকে দেখল। সায়ান তখনও ব্যস্ত অনামিকার সাথে কথা বলতে। অতসীর উপস্থিতি বুঝে অনামিকা প্রথম জিজ্ঞেস করলো, তুই কি আজকে চলে যাবি? হ্যাঁ। থাক না দুদিন প্লিজ। আপু 6 মাস হয়েছে এসেছি। তাছাড়া তাছাড়া কি? আপু তুই এবার নিজের সংসারের দায়িত্ব নে। তুই কি সত্যিই চলে যাবি? অনামিকার প্রশ্নের উত্তর আমিনুর সাহেব দিলেন। হ্যাঁ রে মা, আবার কে আসবে ওকে নিতে? অতসীকে উদ্দেশ্য করে বলল, যা তোর মাকে তৈরি হতে বল। অতসী মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে গেল। রাইমা উঠে আসছিল। দিহান হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? অতসীর কাছে। কেন? কথা বলতে। পরেও তো বলা যায় নাকি? আড্ডা থেকে উঠলে সবাই কি মনে করবে? দিহানের কথার কোনো জবাব দিল না রাইমা, চুপচাপ আবার আড্ডায় মেতে উঠল। অতসী যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত, কিন্তু কোথাও একটা কষ্ট হচ্ছে। অতসী জানতো এমন হবে, তবুও কেন এমন কষ্ট হচ্ছে? ইফাত, আফরিন, রাইমা, দিহান সবাই চুপ। অতসী হেসে সবার থেকে বিদায় নিয়ে মায়ের হাত ধরে বেরিয়ে আসছিল। হঠাৎ সায়ানের ডাকে সবাই পেছনে তাকালো। অতসী রুমে যাও। সায়ানের কথার জবাব অনামিকা দিল। চলে যাওয়ার সময় এভাবে পিছন ডাকতে নেই, যেতে দাও। অনামিকা, তোমাকে আমার কিছু জানানোর আছে, কিন্তু তার আগে তুমি প্লিজ চুপ থাকবে? অতসী, আমি কিছু বলেছি, রুমে যাও। ওর দায়িত্ব এখানেই শেষ, ওকে আমার সাথে যেতে দাও, জেদ করো না। নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল আমিনুর সাহেব। অতসী, আমি কি বলেছি কানে যাচ্ছে না? আমি চলে যাব মিস্টার মাহমুদ। সায়ান এতক্ষণ চুপ থাকলেও রেগে এগিয়ে যাচ্ছিল অতসীর দিকে। এটা দেখে অতসী মায়ের হাত আরও শক্ত করে ধরে। সায়ান টান দিয়ে হাত ছাড়ে কাঁধে উঠিয়েই সিঁড়ির দিকে পা বাড়ালো। ঘটনার আসম্বিকতায় সবাই চুপ। রুম থেকে এসেই অতসীকে সায়ান বিছানায় ফেলে দেয়। এক হাতে ওর হাত বিছানায় আঁকড়ে ধরে অন্য হাতে অতসীর দুগাল চেপে ধরেছে। বলেছিলাম না, যা ইচ্ছে করো, কিন্তু ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবে না। সাহস কি করে হয় তোমার? এত সাহস যে কে জুগিয়েছে? মরার শখ জেগেছে? তুমি কি চাইছ আমি তোমাকে মেরে নিজে মরে যাই? আর এসব কি পড়েছ? বেনুনি কেন করেছ? কথাগুলো বলতে বলতে সায়ান অতসীকে টেনে তুলে উঠিয়ে বসায়। এলো পাথারে টেনে অতসীর বেনুনি খুলে ফেলল। অতসী ব্যথায় সায়ানকে ধাক্কা দিতে চাইলে সায়ান আরও জোরে চুল টানতে থাকে। ওড়নায় হাত দিতেই অতসী বাধা দেয়। কে শুনে কার কথা? টান দিয়ে ওড়না সরাতেই সেফটি পিন লাগানো অংশ ছিঁড়ে আসে। অতসী তাকিয়ে দেখে সায়ানকে ধাক্কা মেরে সরিয়ে চিৎকার করে বলে, আপনি সাইকো মিস্টার মাহমুদ, আপনি সত্যি একটা সাইকো। অতসীর এক কথায় সায়ান এগিয়ে গিয়ে অতসীর কামিজের পেছনের দিকটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। এটা কি পরেছিস তুই? শাড়ি কেন চেঞ্জ করেছিস? এত কোথায় পেলি? শাড়ি পরিস নাই কেন? না করেছিলাম না এসব পরতে? অতসীর দু হাত পেছনের দিকে নিয়ে এক হাত দিয়ে চেপে ধরেছে, অন্য হাতে অতসীর চুলের মুঠি ধরে বলে,
আমার ভালোবাসার গভীরতা তুই ভাবতেও পারবি না। তোর জন্য আমাকে যদি কাউকে মারতে হয় আমি মারবো, নিজের মরতে হলে আমি মরবো, কিন্তু তোকে আমি ছাড়বো না। আমি সবার মতো না। আমি শায়ান মাহমুদ, 8-10টা ছেলের মতো আমি ভালোবাসা ত্যাগ দিয়ে মহান আমি সাজবো না। আমি মহান বাহিরে সাজবো, ঘরে না। আমার ভালোবাসা আমি ছিনিয়ে নেব, এটা আমি খুব ভালোভাবে করতে জানি। শাড়ি কি তুই নিজে চেঞ্জ করবি? না, আমিই পরবো। ওয়ারড্রপ থেকে শাড়ি ব্যতীত বাকি কাপড় দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। 5 মিনিট না হতে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ছে সায়ান। অতসী চুপচাপ এসে সায়ানের সামনে দাঁড়ালো। সায়ান খুব যত্ন করে অতসীকে শাড়ি পরিয়ে দিল। অতসী শরীর থেকে তোয়ালা ফেলে দিয়ে আঁচল উঠিয়ে খুব যত্ন করে চুলগুলো ঠিক করে দিল। অতসী নিজ হাতে খোপা করলো। সায়ান ড্রয়ার থেকে নাকফুল, চুড়ি, চেন সব বের করে নিজের হাতে পরিয়ে দিল। অতসীকে নিজের সামনে দাঁড় করিয়ে খুব গভীরভাবে কপালে একটা আবেগে চুমু দিল সায়ান। আধা আধো কান্না মিশ্রিত কণ্ঠে সায়ান বলল, তোমার ভালোবাসা যদি আমাকে হিংস্র করে তোলে তবে আমি তোমার জন্য হিংস্র হব, স্বার্থপর হব, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। না হলে আমি মরে যাব, কিন্তু আমি বাঁচতে চাই তোমার সাথে। তোমাকে কেউ স্পর্শ করুক এটা আমি চিন্তাও করতে পারি না। তুমি যদি চলে যেতেই চাও তাহলে প্লিজ আমাকে একবার মেরে তারপর যাও, না হলে আমার থেকে নিজেকে আলাদা করো না।